সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery, তাই না? তো মূলত বিষয় হচ্ছে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট করব না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আর jQuery হচ্ছে একটা ওই জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো আমরা মূলত এখানে jQuery করব। জাভাস্ক্রিপ্ট কেন এই মুহূর্তে করছি না, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দেব। জাভাস্ক্রিপ্ট অনেক বিশাল একটা জিনিস। আপনারা জানেন যত ধরনের যত ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে সবগুলো কিন্তু এই জাভাস্ক্রিপ্টের উপরে বেস করেই তৈরি। যেমন অ্যাঙ্গুলার বলেন, রিয়াক্ট বলেন, ভুজেস বলেন বা যত আতিপাতি যাই বলেন না কেন, সবাই কিন্তু জাভাস্ক্রিপ্টের উপর বেস করেই তৈরি। এবং ব্রাউজার একটা ল্যাঙ্গুয়েজে চিনে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ব্রাউজার কিন্তু অন্য কিছু চিনে না। ওকে, সো আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখবো সেটা আমরা একটু আগে একটু বোঝার চেষ্টা করি। কেন জাভাস্ক্রিপ্ট শিখবো? আমরা এখানে ASP.NET MVC শিখতে আসছি, ওয়েব শিখতে আসছি, কেন আমার জাভাস্ক্রিপ্ট লাগবে? আপনি যখন ভিউ রিলেটেড কোন একটা কাজ করতে যাবেন, যেমন ধরুন এই বাটনের এগেইনস্টে কিছু একটা দেখাতে চান, এর এগেইনস্টে কিছু একটা ভ্যালিডেশন করতে চান, অলরেডি আমরা কিছু দূর বুঝে গেছি। গত একটা ক্লাসে যখন আপনাদের সাথে HTML হেল্পার নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম, তখন আপনারা দেখেছেন যে আমরা জাভাস্ক্রিপ্ট ছাড়া কি করতে পারি না, ভ্যালিডেশনগুলো করতে পারি না, মনে আছে? যার জন্য আমরা কি করেছিলাম, যে মাইক্রোসফটের বানানো একটা লাইব্রেরির আমরা হেল্প নিয়েছিলাম, তাই না? তো এর বাইরে আরো বিভিন্ন ধরনের অনেক কাজ আছে। যেমন ধরুন আপনার এই মুহূর্তে একটা টেক্সট বক্স নাই এখানে, কিন্তু কোনো একটা ডিসিশনের উপর বেস করে একটা টেক্সট বক্স এখানে লাগবে। এই কাজ আপনি কি করে করবেন? এটা তো আপনি ওই সার্ভারে পাঠানোর পর সেখান থেকে HTML রেজরে তৈরি করে এনে এখানে দেখানো, এটা তো অনেক সময়ের একটা ব্যাপার এবং এটা খুবই এক্সপেন্সিভ, তাই না? তো এই যে ছোটোখাটো বিষয়গুলো ইউজার ইন্টারেক্টিভ, অর্থাৎ ইউজার যেন ফিল করে খুব সহজে কাজগুলো হচ্ছে, সেটার জন্য আমরা মূলত কি করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করব। আমরা কি বুঝতে পারছি জাভাস্ক্রিপ্ট আমরা কেন করব? আচ্ছা, এবার আমি আসি কেন আমরা jQuery করব। এখানে jQuery করব হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো কাজকে অনেক সহজ করে। যেমন ধরেন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করছি .NET লাইব্রেরি, আপনি console.writeline দিচ্ছেন, আপনি এখানে যাই লিখেন সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি জানি না console.writeline এর ভিতরে কি আছে, তাই না? ঠিক তেমনি এরকম যেরকম অনেক ফাংশন বানানো, এই যে ডিবি কনটেক্সট আপনারা জানেন যে ইনহেরিট করলে সে কি হয়ে যাচ্ছে, ডেটাবেস রিলেটেড যে কোনো ধরনের অপারেশন করার ক্যাপাবিলিটি তার ভিতরে চলে আসছে। আমরা কি জানি ডিবি কনটেক্সটের ভিতরে কত হাজার লাইন কোড লেখা আছে? আমরা জানি না, অনেক কিছু কিন্তু লেখা আছে। ঠিক তেমনি এই লাইব্রেরিটা যদি আমরা ইউজ করি, তাহলে জাভাস্ক্রিপ্টের হাজার হাজার ফাংশন বানানো আছে এটার ভিতরে, শুধু আমরা জানবো, ছোট ছোট করে আমরা লিখবো, লিখলে সেটা কাজ করবে। বোঝা যাচ্ছে? আর jQuery শেখার জন্য খুব ভালো একটা সাইট আছে। দুটো জিনিস আপনাদেরকে দেখাচ্ছে। একটা হচ্ছে যদি কেউ জাভাস্ক্রিপ্ট শিখতে যান, আমি বলবো যে আমি আজকে যা শিখাবো এবং আমি আগামী ক্লাস আপনাদেরকে যা শিখাবো, এতটুকু যদি আপনারা ভালো করে জানেন আপনাদের প্রজেক্টের জন্য এনাফ, আর কিছু লাগবে না। বাট এতটুকু দিয়ে কি আপনার ফিউচার চলবে? চলবে না। আপনাকে তো জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো আপনি জাভাস্ক্রিপ্ট কিভাবে শিখবেন? এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট নামে একটা বই আছে, আপনারা নীলক্ষেতে গিয়ে নিয়ে আসতে পারেন। 180 টাকা নেবে এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট, বইটা কিনে নিতে পারেন। অথবা কেউ যদি মনে করেন অনলাইন থেকে পড়বেন, একটা সাইটই আছে এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট। এই যে eloquentjavascript.net, এই যে এখানে একেবারে এই বইটাই থার্ড এডিশন, এই বইটাই নীলক্ষেত আপনারা গেলে পাবেন। এখানে একেবারে সব কিছু দেওয়া আছে, উদাহরণ সহকারে দেওয়া আছে। এই বইটা আপনারা ফলো করতে পারেন, খুবই ভালো একটা বই জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। এই তো গেল বললাম জাভাস্ক্রিপ্টের কথা। এবার এসে মোটামুটি জাভাস্ক্রিপ্ট যদি আপনার ধরা হয়ে যায়, আপনার jQuery শিখতে হবে, তখন আপনি jQuery কার কাছ থেকে শিখবেন? আপনি সিম্পল লিখেন jQuery। আমি এই যাবৎ পর্যন্ত কোম্পানিগুলোর যে ডকুমেন্টেশন দেখলাম, তার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে হচ্ছে বুটস্ট্র্যাপের যেই ডকুমেন্টেশন সাইটটা, ওটা থেকে দেখে দেখে একেবারে বোঝা যায়। তারপর আরেকটা দেখেছিলাম হচ্ছে আপনার কার যেন ভুলে গেলাম, যাই হোক অ্যাঙ্গুলারেরও ভালো আছে। ঠিক তেমনি jQuery এরকম আছে jQuery.com। এটাতে যদি আপনারা যান, এখানে দেখবেন API ডকুমেন্টেশন। এখানে যদি আপনারা যান, গেলে দেখবেন একেবারে সব কিছু এখানে দেওয়া আছে। এটার যদি মাত্র 20% আপনি জানেন, মাত্র 20% যদি আপনি জানেন, আপনি অনেক কিছু করতে পারবেন, মাত্র 20% যদি জানেন। তবে সি শার্পের জন্য, সি শার্পে কোনো একটা প্রবলেমে পড়লে আমরা যেরকম অনলাইনে হেল্প নেই, তাই না, স্ট্যাক ওভারফ্লোর আমরা হেল্প নেই, তো সেখানে আমরা খুব সহজে অনেক সলিউশন আমরা পেয়ে যাই। কিন্তু এটা এমন একটা জিনিস, এটার সলিউশন আপনাকে বুঝে বুঝে করতে হবে।
কিছু জিনিস আছে হ্যাঁ আমরা কপি করে আনবো, বসাবো, কাজ করতে ওকে ফাইন, আমার আর ধরার দরকার নেই। কিছু জিনিস আছে এরকম মানলাম, কিন্তু যখন আপনাকে নিজে কাস্টমাইজ করতে হবে, আপনার ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী যখন আপনাকে কাস্টমাইজ করতে হবে, তখন তো আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি কোথায় জিনিসটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে, তাই না? তো এরকম যদি আপনারা অনলাইনে খুঁজেন দেখবেন যে একই সলিউশন, মানে আউটপুট একই আসছে, বাট এক একজন এক একভাবে করছে। কেউ 10 লাইনে, কেউ 20 লাইনে, কেউ 30 লাইনে, কেউ এটা দিয়ে, কেউ সেটা দিয়ে, নানান ওয়েতে করা যায়। তো যে কোয়েরি হচ্ছে এমন একটা জিনিস, এখানে মানে নানানভাবে কাজ করা যায়, একই কাজ অনেক ওয়েতে করা যায়। আপনি চিন্তা করে দেখবেন কোনটা আপনার জন্য সুইটেবল। যেমন আমরা সি শার্পে লুপ কয়টা ইউজ করি? আমি একটাই লুপ ইউজ করি, আমার লাইফে আমি একটাই লুপ ইউজ করে আসছি আজীবন, ফর ইচ। এখন আপনারা আরো কয়েকটা লুপ ইউজ করতে পারেন, কিন্তু জাভাস্ক্রিপ্টে লুপ আছে প্রায় 8 থেকে 9টা লুপ আছে। আপনি কয়টা লুপ ইউজ করবেন? জাভাস্ক্রিপ্ট আছে, jQuery আছে, ES6 এর আছে, মানে সবগুলো তো কম্বাইন্ড, এক একজনের এক এক ধরনের লুপ। তো কেউ দেখবেন যে এটা দিয়ে করছে, কেউ এটা দিয়ে করছে, কারো গ্রিপ করার সিস্টেম এরকম, কারো গ্রিপ করার সিস্টেম আরেক রকম। কেউ বলে যে আমি অ্যারেকে ফিল্টার করব, কেউ বলে যে আমি অ্যারেকে গ্রিপ করব, এক একজনের এক এক মেকানিজম। তা আপনি দেখবেন যে রেজাল্ট আপনার একই আসছে, কিন্তু মাধ্যমগুলো হচ্ছে বিভিন্ন রকম। বোঝা যাচ্ছে? তো এটার জন্য ওরে হওয়ার কিছু নাই, বুঝতে পারলেই হবে। মনে থাকবে? তাহলে আমরা কোথায় যাবো jQuery শেখার জন্য? jQuery.com এ যাবো। এপিআই ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা সেখান থেকে মোটামুটি পড়লে বুঝতে পারবো, যেগুলো জাস্ট পড়ে পড়ে দেখবো যেগুলো কি। ভিতরে যদি আমরা একটু ঢুকি, আচ্ছা তার মানে এটা এইভাবে কাজ করে। এই যে কত সুন্দর এখানে ইয়ে দেওয়া আছে, আপনি এখানে লেখার পর কি হয়, এটা জানি কিসের, এটার নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট। আচ্ছা অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু কি করে নিতে হয়, এরকম অনেক কিছু আছে, আপনারা জাস্ট পড়ে পড়ে কাজ করতে পারবেন। সো আসি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে। আজকে হচ্ছে আপনাদের ডে কত? 28। সো আমরা আজকে কী কী জিনিস শিখবো আমি একটু নোট করে রাখি যাতে আমাদের সুবিধা হয়। সো আমরা প্রথমে লিখব হচ্ছে হাউ টু গেট ভ্যালু ফ্রম এলিমেন্ট। তিন নাম্বার, টু ক্রিয়েট এলিমেন্ট। মডিফাই বানান ঠিক আছে? ভুল হলে বলবেন, আমার ইংলিশ খুবই দুর্বল। আচ্ছা তারপরে হচ্ছে আমরা ইয়ে দেখব, ডিস্টার্বের একদম শেষে দেখব। যদি আমরা সময় পাই, এটার ক্ষেত্রে রেস্টটা দিয়ে রাখি, যদি সময় পাই আমরা আজকে ক্যাসকেডিংটাও দেখে ফেলবো, কেমন? আর কি লাগে? গেট এলিমেন্ট, সেট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, মডিফাই এলিমেন্ট, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ মডেল কীভাবে আমরা আনবো, অ্যাজাক্স রিকোয়েস্ট, ক্যাসকেডিং। মোটামুটি এই কয়টা জিনিস জানলে আজকের মতো আমাদের হয়ে যাবে। আর পর কিছু বলছেন? আচ্ছা মানে আপনি সার্ভার থেকে ইমেজ নেবেন নাকি ফ্রন্ট এন্ড থেকে ইমেজ নিয়ে কি করে আপনি সেট করবেন? প্রজেক্টে আছে। আচ্ছা এটা আসলে জাভাস্ক্রিপ্টের ইয়া না, এটা হচ্ছে আপনাদের এই মানে রেজর দিয়ে আপনারা করতে পারবেন, সেসব দিয়ে করতে পারবেন, দেখা যাবে না। আর যদি আপনারা অ্যাজাক্স দিয়ে যদি আপনারা ইমেজ আপলোড করতে যান, সেই ক্ষেত্রে অ্যাজাক্সের একটা লিমিটেশন আছে, অ্যাজাক্স ফাইল আপলোডের লিমিটেশন আছে। আপলোড করা যায় কিন্তু তার রেসপন্স ধরতে ঝামেলা হয়। আপনাদের প্রজেক্টের কোথায় ইমেজটা লাগবে যদি আমাকে একটু বলেন। যখন একটা কাস্টমার নিতেছি, হ্যাঁ অথবা একটা প্রোডাক্ট ওর সাথে মানে ইমেজটা যদি মানে দিতে চাই। আচ্ছা সেটা তো আপনার সম্ভবত বিগিং ফর্ম দিয়ে করা যাবে না ইমরান ভাই? সেটা তো এমনি HTML বিগিং ফর্ম দিয়ে করা যাবে না?
আচ্ছা আচ্ছা, না ঝামেলা হবে কোথায়, যদি ওই ফর্মটা যদি অ্যাজাক্স স্পিকিং ফর্ম হয়, যে ফর্ম থেকে আপনি পোস্ট করবেন ওই ফর্মটা যদি অ্যাজাক্স স্পিকিং ফর্ম হয়, তাহলে সেই অ্যাজাক্স স্পিকিং ফর্ম থেকে যদি আপনি কোনো ফাইল আপলোড করেন, সবই করা যায়, শুধু রেসপন্সটা ধরা যায় না। আর প্রয়োজন আমি অ্যাজাক্স স্পিকিং ফর্মেট যেটা, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা দেখবেন যে কী করে ডেটাবেস পর্যন্ত যায়, সবই ঠিক আছে, কিন্তু রেসপন্সটা ধরা যায় না। ওটা সলিউশন আমি এখনো বের করতে পারি নাই, ওটা ভালো মতো ঘাটলে হয়তো পাওয়া যেতে পারে। বাট কী কী জিনিস না থাকলে ইয়ে করা যায় না, বা যে কোডটুকু লাগে সেই কোডটুকু আমি আপনাদেরকে দিয়ে দেবো, কেমন? ওটা নেক্সট ক্লাস। আর আজকে আপনাদেরকে দেখা দেবো হচ্ছে এমনি নর্মাল ফর্ম দিয়ে আপনি ইমেজ কী করে আপলোড করবেন সেটা আমি দেখা দেবো। ওকে, আমার মনে হয় না আপনাদের কোনো পেজ অ্যাজাক্স স্পিকিং ফর্ম দিয়ে ফাইল আপলোড করা লাগবে, ইমেজ আপলোড। তাহলে আমরা ক্যাসকেডিংটা পরে রাখি, কারণ ক্যাসকেডিং আজকে সময় পেলে আমরা করে ফেলবো যদি সময় পাই। এখানে থাকুক। সো এগুলো খুব কঠিন না, ছোট ছোট। এটা কি আপনাদের ইয়েতে ছিল, মাই ইএফ অ্যাপ্লিকেশন মডেল কি কি আছে একটু দেখে আসি আমরা। শুধু কাস্টমার, তাই না? ওকে, সো আমরা এটা দিয়েই কাজ করি। আচ্ছা, আপনাদের সাথে থিম কনভার্সন নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? হয় নাই না? হ্যাঁ, জাস্ট একটা থিম আপনি নিয়ে অ্যাড করে ফেলবেন। আমার একটা ভিডিও আছে, অনেক বড় সুন্দর একটা ভিডিও আছে, ওটা দেখলে আপনাদের আর মানে ক্লাস করা লাগবে না। আমি আপনাদেরকে সেদিন দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন কেউ? দেখেছেন না? সহজ না? ওটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট সিএসএস গুলো উপরে দেওয়া, জেএস গুলো দেওয়া, অ্যাসেট ফোল্ডারে রেখে দেওয়া, শেষ। এরপরে যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলিয়েন, ওটা কঠিন কিছু না। আপনারা কি কাজ করছেন এখন? ডেটাবেস হচ্ছে সব বিডি, তাই না? সব বিডি আপনাদের ডেটাবেস। তো আমি একটু ডেটাবেসটা দেখে আসি। ও আগে ডেটাবেস সব ফেলে দিয়েছে, শুধু কাস্টমারটা আছে। কাস্টমার ভিতরে কি কি আছে? আচ্ছা, নেম, কোড, অ্যাড্রেস। ওকে, ফাইন। সো আসি, আমি আরও দুটো মডেল আপনাদের ইয়েতে অ্যাড করি। রিসার্ভার কই? রিসার্ভার শেষ নাকি? আই হায়, ও আচ্ছা আচ্ছা, কনফিগারেশন ঠিক করতে হবে তাহলে। সো আমরা নেব হচ্ছে কাস্টমার। তো কাস্টমার এগেইনস্টে আমরা খুব সহজেই নিই, ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট নিই বোঝার জন্য। ডিস্ট্রিক্ট, হ্যাঁ কি দিব না, আমার তো কাস্টমারের সাথে রিলেশন করার জন্য।
এগুলো নিয়ে তো আপনাদের সাথে কথাবার্তা হয়ে যাওয়ার কথা, তাই না? আপনারা তো এখন এগুলো জানেন না। আসলে লোডিং মোডিং নিয়ে আমার কোনো কাজ নাই, আমি জাস্ট এমনি মডেল বানালাম। এবং আমি কাস্টমারের মধ্যে সাবডিস্ট্রিক্টের আইডিটা রেখে দিয়ে আসবো আপাতত। এই তো মহা যন্ত্রণা, এটা দিয়ে কাজ করব কি করে? আশ্চর্য, এভাবে তো প্রোডাক্টিভিটি নষ্ট হবে। হ্যাঁ, সে কোনো এররও ধরে না, রেড সিগন্যালও দেয় না। কিসের ছাড়া দ্রুত কাজ করা যায় না। ভাই একটু জাস্ট ভিএসটা বন্ধ করে আবার অন করেন, তাহলে চলে আসবে। তাহলে চলে আসবে? হ্যাঁ। ওকে। একটা মেসেজ দিতে এই সময় আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা মেসেজ দিয়েছিল ওই সময়। মেসেজটা লাইসেন্স দিছে। আসছে। আচ্ছা আমি এটা নিয়ে ঝামেলা করছিলাম। লাইব্রেরি কানেকশন আচ্ছা, এবার কি দিব? করে দেন আর কেটে দেন এটা। আচ্ছা, বাইরে বলো মানে ঠান্ডা ঠান্ডা বাড়াবো না গরম বাড়াবো? চলে গেছে মনে হয় আবার। চলে গেছে। ওকে, তাহলে আমরা যেহেতু মডেল অ্যাড করলাম, এখন আমরা কি করব? কেউ কিছু বলছে না। আচ্ছা, আমাকে জানাবেন তো আপনারা। এনাবল করব না অ্যাড মাইগ্রেশন করব? অ্যাড মাইগ্রেশন মতো করে আছে। অ্যাড মাইগ্রেশন আমরা কয়টা ডিস্ট্রিক্ট এন্ট্রি করে আসি। ডিস্ট্রিক্ট ঢাকা, সিটিজি, না আজকে সময় কম, আজকে নোয়াখালী দেওয়া যাবে না। উত্তরা, মিরপুর, কদমতলী, এই দু তিনটা জায়গার নামই জানি অবশ্য। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরে আল্লাহ, সহজ জায়গার নাম হলো কর্ণফুলী।
কর্ণফুলী। আচ্ছা, কি বলে কুমিল্লার একটা দুটো জায়গার নাম বলে না? পাবনা, বাদুয়া, ও আচ্ছা জান, ঠিক আছে। আচ্ছা, আর আর যেন কি থাকে? 14 গ্রাম, ঠিক আছে। নাম জানলে ঠিক আছে। নাঙ্গলকোট কি এর মধ্যে পড়ছে কুমিল্লায়? সাব ডিস্ট্রিক্ট দিলাম হচ্ছে মিরপুর তো অ্যাড্রেস, তাহলে সাব ডিস্ট্রিক্ট হবে থাকুক। আচ্ছা, এবার আমরা একটা অ্যাপ্লিকেশনটা রান করি। ক্রিয়েট নাই, ক্রিয়েট, ও আচ্ছা, এগুলো তো সব স্ট্রিং এ করা, কোনো অ্যাকশন রেজাল্ট নাই। কাস্টমার রিপোজিটরি নেওয়া আছে, ম্যানেজার নেওয়া আছে। Okay. আমরা একটা ভিউ বানায় আসি। কাস্টমারের মধ্যে কি কি ছিল? আমাদের ছিল হচ্ছে নেম, কোড, অ্যাড্রেস এবং সাব ডিস্ট্রিক্ট, তাই না? নেম, কোড, অ্যাড্রেস এবং সাব ডিস্ট্রিক্ট। ওকে, সো আমরা ডিজাইন এগুলো আসলে আমাদের আজকের গোল না। ওকে, সো একদম প্রথম কাজে চলে আসি। আমরা সিএসএস যেরকম ইনলাইন আমরা লিখতে পারি, তাই না? ইনলাইন, তারপর হচ্ছে ইন্টারনাল, এরকম কত সিস্টেমে লিখতে পারি না? কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা আসলে এতভাবে লিখতে পারি না। জাভাস্ক্রিপ্ট আমরা লিখতে পারি হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল, কোনো ইনলাইন লিখতে পারি না। ইন্টারনাল এবং এক্সটার্নাল কিভাবে? এক্সটার্নাল হচ্ছে আলাদা একটা ফাইল তৈরি করে, আর ইন্টারনাল হচ্ছে ওই ফাইলের নিচে। আমরা একটু দেখবো কোনো সেকশন আমরা বানিয়ে আসছি কিনা। আমরা শেয়ারের ভিতরে যাব, লেআউটের মধ্যে আমরা আলাদা করে কোনো সেকশন বানাই নাই, তাই না? আপনারা তো জানেন আমাদেরকে সেকশন কি করতে হবে, বানাতে হবে। সো রেন্ডার সেকশন স্ক্রিপ্টস কি যেন ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট না, প্রথমে হচ্ছে নাম, এরপরে কমা দিয়ে ফলস, এটাই তো ছিল।
আচ্ছা, আর স্টাইল যেটা আজকে আমাদের গোল না, স্টাইল পড়ে থাকবে। সো এই যে পেজটা, এই পেজে আমরা তাহলে এখন কি করতে পারি, আমরা এখন এখানে সেকশন, কোনো সাজেশন নাই, স্ক্রিপ্টস, এখানে আমরা এখন লিখতে পারি, তাই না? খেয়াল করে দেখেন, আমি এখানে এখন স্ক্রিপ্ট লেখা শুরু করব। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে স্ক্রিপ্ট লেখা শুরু হয়। শুধু এতটুকু দিলে হবে, কিন্তু আরো ভালো হচ্ছে আরো কিছু জিনিস বলে দেওয়া, যেমন ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু, কিভাবে কাজ করবো বলেন তো? ল্যাপটপ থেকে নিয়ে করবেন। বানান ভুল হচ্ছে কি শুদ্ধ হচ্ছে তো আমি তো বুঝতেছি না। তাই যাই হোক লিখে দিলাম। সো এটা লেখা সেভ, বাট এটা না লিখলেও কিন্তু কাজ করবে। আমরা একটু দেখি আসলে কাজ করে কিনা। আমরা একটা প্রিন্ট করব। এই অ্যালার্ট মানে হচ্ছে আমরা ওই যে মেসেজ বক্স ডট শো করতাম না, এটা হচ্ছে সেই জিনিসটা, এক এক জায়গায় এক এক রকম। আমরা যদি একটু যাই, ইট ওয়ার্কস, তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করছে। ওকে, সো এটা হচ্ছে যদি আপনি ইন্টারনালি কাজ করেন, অর্থাৎ আপনি যে পেজে বসে আছেন ওই পেজের ভিতরে যদি আপনি কোড লেখেন, এতে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা কি আমি একটু বলি। সুবিধা আসলে তেমন কিছু না, কিন্তু অসুবিধা আছে, অসুবিধাটা একটু বলি। এখানে 8টা এরর আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের সার্ভার রিলেটেড এরর, এগুলো আমাদের কোডের কোনো এরর না। আমরা যাবো হচ্ছে সোর্সে, এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে এখানে, দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কোড। জাভাস্ক্রিপ্ট দেখা যায়, জাভাস্ক্রিপ্টকে আপনি কোনোভাবে হাইড করতে পারবেন না। আপনি করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, এবং ওটাকে মিনিফাইড ভার্সন বানিয়ে দিতে পারেন, যেটা ইউজার বুঝবে না সহজে, বাট সেটারও এখন আছে। অর্থাৎ আপনি একটা মিনিফাইড ভার্সনকে আপনি আপনি জেনারেল ফরম্যাটে নিতে গেলে ওই ওয়েবেই আছে, আপনি জাস্ট এখান থেকে কপি করে বলে দিবেন, সে সুন্দর মতো আবার বানিয়ে দিবে। সো জাভাস্ক্রিপ্টের বেলায় কোনো কিছু নাই যে আমি এত কষ্ট করে কোড লিখলাম, এত মেকানিজম করে কোড লিখলাম, এটা আমি কাউকে দেখাবো না, সেই সুযোগ কিন্তু জাভাস্ক্রিপ্টের বেলায় নাই, ওটা দেখে যাবে। এখানে বড় যে অসুবিধা, আমি এখানে ডিবাগ করতে পারছি না। আমি চাই এই লাইনে আসার আগে যদি কোনো কিছু থাকে, বা এই লাইনে সে কখন আসলো, এটা আমি ডিবাগ করতে চাই, আপনি এখানে বসে সেটা করতে পারবেন না। এটা হচ্ছে সবথেকে বড় অসুবিধা। আর জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আপনাকে ভালোভাবে ডিবাগিং শিখতে হবে, ব্রাউজার লেভেল থেকে ডিবাগিং। এটা কিন্তু ওই না, ক্লায়েন্ট সাইডে কি বলে, ভিজুয়াল স্টুডিওতে ডিবাগিং না, সেটা আপনি করতে পারবেন। ভিজুয়াল স্টুডিও 17 সেই সাপোর্ট আপনাকে দিচ্ছে, 13 কিংবা 15 নয়, 17 সে সাপোর্ট দেয় যে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখলেও সেটাকে ডিবাগ করা যায়। বাট এতে সুবিধা থেকে অসুবিধা অনেক বেশি, আমি বেশি অসুবিধা ফিল করি। বাট আপনার জন্য এটা ইনফরমেশন জানা জরুরি যে আসলে ডিবাগ করা যায় কিনা। হ্যাঁ, করা যায়। একটা এক্সটেনশন যদি আপনি করে দেন, ভিজুয়াল স্টুডিও 17 বাই ডিফল্ট করাই থাকে, আপনি জাস্ট বলবেন হ্যাঁ, এবং সে সাপোর্ট দিচ্ছে ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার, এই দুটো ব্রাউজারের জন্য সে দেয়। আপনি যখন ক্রোম ইউজ করবেন তখন সেই অনুযায়ী সে আপনাকে একদম ক্লায়েন্ট সাইডে এসে এখানে আপনি ডিবাগ ধরলে এখানে এসে সে পয়েন্টটা বসাই দেবে। তো অসুবিধাটা আমি একটু বলি, যেটা আমি অসুবিধা ফিল করি, সেটা হচ্ছে ধরেন আমার এই পেজটা এখানে লোড হয়ে আছে, আমি ডিবাগ করার জন্য আমাকে কি করতে হবে, রান করতে হবে। রান করলে সে নতুন একটা ব্রাউজার ওপেন করে, অর্থাৎ ক্রোমেরই অন্য একটা উইন্ডো ওপেন করে, জাস্ট ট্যাব না, উইন্ডো, একেবারে নতুন একটা উইন্ডো সে ওপেন করে, প্রতিবার একেবারে নতুন করে সে উইন্ডো ওপেন করে, যার কারণে আমার আগের যদি কোনো কিছু থাকে সেগুলো আমি আর কখনো পাই না, এবং এটা আমার কাছে খুবই বিরক্তি লাগে যে সে নতুন নতুন প্রতিবারই রান দিলে নতুন উইন্ডো ওপেন করবে, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো আপনার যদি ওটা বিরক্ত না লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, ক্লিয়ার? আর ব্রাউজারই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডিবাগিং এর জন্য সবথেকে বড় টুল, ব্রাউজারে সেটা দেওয়া আছে, এটার জন্য আপনাকে আবার ওই আলাদা কোনো টুলের হেল্প নিতে হবে না। তো আমরা আসি সেই জায়গাটা আমরা কি করে যাব, এটা আমি কমেন্ট আউট করে রাখি, আপনারা এইভাবে ইউজ করতে পারেন। অসুবিধা কি সেটা আমি বলে দিলাম। এবার আমরা যে কাজটা করব, স্ক্রিপ্টসের ভিতরে যাব, স্ক্রিপ্টসের ভিতরে আমরা একটা ফোল্ডার নেব,
ফোল্ডারের নাম দিব হচ্ছে আমাদের এর নাম কি মাই ইএফ অ্যাপ, তাই না? মাই ইএফ অ্যাপ। তার ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি। কার জন্য আমরা এখন কাজ করছি বলুন তো? কাস্টমারের কোন পেজের জন্য এখন আমরা কাজ করছি? ক্রিয়েট, তাই না? তাহলে কাস্টমার মনে রাখবেন জাভাস্ক্রিপ্ট এভাবে লিখলে আপনার জন্য বুঝতে সুবিধা। কোন পেজের জন্য? কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্ট পেজ স্পেসিফিক হয়। আপনি যখন ফাইল নেবেন অবশ্যই সেরকম ফোল্ডার স্ট্রাকচার আপনি তৈরি করে নেবেন যাতে করে আপনি নিজে বুঝতে পারেন এবং অন্য ডেভেলপার যেন বুঝতে পারে। সো কাস্টমার ক্রিয়েট, এই হচ্ছে আমাদের সেই জাভাস্ক্রিপ্টের ফাইল, এখানে চলে আসছে। আমরা এখন যে কাজটা করব, আমরা জাস্ট ওই যে সিএসএস এর মতো এটাকে জাস্ট লিঙ্কটা করে দিব, আর কিছু করব না। ওকে, এবার আমরা এই পেজটাতে এসে ওই সেম কথাটাই আমরা লিখব, অ্যালার্ট টেস্ট আমরা দিলাম, কোনো কিছু আমরা লিখলাম না, জাস্ট অ্যালার্ট দিলাম। কাজ করছে? এবার আমরা দেখি ওটার বেলা আমরা ডিবাগ করতে পারি না, এর বেলা আসলে ডিবাগ করতে পারি কিনা। এখন আমরা আর এলিমেন্টও খুঁজবো না। এলিমেন্ট মানে হচ্ছে কিন্তু আমার HTML সেকশনটুকুকে এলিমেন্ট বলা হয়। আর আপনারা অলরেডি পড়ে আসছেন, কারণ কেন পড়ে আসছেন বলছি, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে সেই ডকুমেন্টেশনটা দিয়েছিলাম, ডম কি জিনিস, এলিমেন্ট কি করে কাজ করে, তাই না? ট্রিগুলো কি করে ম্যানেজ হয়। তো আমরা যাবো হচ্ছে সোর্সে যাওয়ার পর বাম পাশে এখানে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচার পেয়ে যাব। যদি না পাই কন্ট্রোল F5 দিব একবার, তাহলে পেয়ে যাব বাম পাশে। ওখানে আপনি খেয়াল করে দেখেন আপনার স্ক্রিপ্টস ফোল্ডারটা চলে আসছে এখানে। স্ক্রিপ্টসের ভিতরে আমরা যে ফোল্ডার তৈরি করেছিলাম সেটা এখানে চলে আসছে, এবং কাস্টমার ক্রিয়েট ডট জেএস, ওই জেএসগুলো আপনি এখানে পাবেন যেগুলো আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে আপনি কি করেছেন, লিঙ্ক করে দিয়েছেন, অর্থাৎ লেআউটের সাথে এবং এই পেজের সাথে। বোঝা যাচ্ছে? সো দেখেন যে কোয়েরি মিন ডট জেএস এটা আসছে কোথেকে? লেআউট পেজ থেকে। আর কাস্টমার ক্রিয়েট জেএস এটা কোথেকে আসছে? কাস্টমার পেজ থেকে, যেটা আমরা এই মাত্র অ্যাড করলাম। আমরা এর ভিতরে যদি যাই খেয়াল করে দেখেন এখানে অ্যালার্ট চলে আসছে। আমি এখানে যদি ক্লিক করি আমি কিন্তু ধরতে পারছি। ওকে, এবার আমি দেখেন আটকে গেল এখানে, তার মানে আমার ডিবাগিং কাজ করছে। সো আমি ছেড়ে দিই অ্যালার্ট টেস্ট। ফাইন, মোটামুটি আমরা বুঝতে পারছি কি করে আসলে জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে এর সাথে অ্যাড করতে হয়। এবার আমরা কিছু জিনিস একটু দেখব। প্রথমে আপনাদের সাথে আমি ভিউ নিয়ে কথা না বলে জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস নিয়ে একটু আলাপ আলোচনা করে ফেলি। খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। যেমন জাভাস্ক্রিপ্টে আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা var ইউজ করব। কি ইউজ করব? var আমি দিলাম হচ্ছে ধরেন নাম্বার ইকুয়াল টু, এখানে আমি যেই ভ্যালু দিব এটার টাইপ কিন্তু সেটা হয়ে যাবে। অর্থাৎ আপনারা সি শার্পে যেরকম var দেখেন এটা কোয়াড সেরকম, তবে অ্যাকুরেটভাবে সেরকম না। সি শার্পে যখন আপনি ভ্যালু দেন, দেওয়ার পরে সে কি করে এখানে ওই টাইপটা অ্যাসাইন করে দেয়। পরবর্তীতে সেই টাইপের ভিতরে, সেই টাইপের ভেরিয়েবলের ভিতরে অন্য টাইপকে অ্যাসাইন করা যায়? সি শার্পে যায় না। বাট আপনি এখানে দেখেন নাম্বার ইকুয়াল টু কমান, কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? বিকজ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, ইয়ার মতো, পিএইচপির মতো। আপনারা যারা পিএইচপি করে আসছেন আপনারা মিলাতে পারছেন, এটা হচ্ছে উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ এবং আপনি যা দিবেন তাই নেবে। তো আমি যদি এখানে বলি যে হ্যাঁ, বারবার আমি অ্যালার্ট করব না, আমি আসলে কনসোলে দেখব, তাহলে আপনি লিখবেন কনসোল ডট লগ। কনসোল ডট লগ এর ভিতরে আপনি নাম্বারটা পাস করে দেন, এটা একটা মেথড, সে কনসোল আপনাকে দেখাই দেবে। আমরা এটাও দেখব কনসোল ডট লগ, এখানেও আমরা নাম্বারটা পাস করে দেব। সো আমরা ব্রাউজারে যাই, জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে মাথার ভিতরে সেট করে নেবেন কন্ট্রোল F5। কি করব? কন্ট্রোল F5, শুধু F5 না, কন্ট্রোল F5, কারণ ব্রাউজার ক্যাশ ধরে রাখে। তো আমরা একটু F12 দিলাম, দেওয়ার পর কনসোলে যাব। কনসোলে গিয়ে দেখলাম যে দেখেন সে সুন্দর মতো দুটো জিনিস প্রিন্ট করে দিল। কেন প্রিন্ট করলে দুটো? রাইট, এই যে এ একটা প্রিন্ট করলো, এ আরেকটা প্রিন্ট করলো। বোঝা যাচ্ছে? তার মানে ভেরিয়েবল যাই হোক না কেন তার ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে এটা, আপনি যাই দিবেন সে সেই অনুযায়ী আপনাকে কি করবে, কাজ করে রিটার্ন করে দেবে। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে দেখাই, যোগ বিয়োগ গুণ ভাগটা একটু দেখা ফেলি খুব দ্রুত। var নাম্বার ইকুয়াল টু নাম্বার 1 ইকুয়াল টু, একেবারেই অনেকটা সি শার্পের মতো, একটা ল্যাঙ্গুয়েজ আপনি ভালো বুঝলে অন্যগুলো সহজ হয়ে যায়। নাম্বার 2 ইকুয়াল টু 20, var result ইকুয়াল টু
নাম্বার 1 প্লাস নাম্বার 2 বেটার ব্র্যাকেট দিয়ে দিবেন। অলওয়েজ সেফ মোডে কাজ করবেন, এটাকে বলা হয় ডিফেন্সিভ কোড। আমরা জানি ব্র্যাকেট না দিলেও কাজ করবে, কিন্তু যদি একটা স্ট্রিং পড়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। একটা স্ট্রিং পড়লে কাজ করবে? আমরা বুঝছি আমি কি বলতে যাচ্ছি এখানে। অর্থাৎ এখানে যদি সামহাউ একটা স্ট্রিং পড়ে যায়, আপনার এই প্লাস কি আর কাজ করবে? যোগ করবে? আর সে কি করবে? 10 আর 20 একসাথেই দিয়ে দিবে, তাই না? 10 20 একসাথে প্রিন্ট করে দিবে। বাট আপনি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেন তাহলে সে কি করবে? এটাকে সাম করে ফেলবে। সো আমরা দেখি console.log না দিয়ে আমরা অ্যালার্ট দিয়ে দ্রুত দেখে ফেলি। অ্যালার্ট রেজাল্ট কত? 30। তার মানে শুরুতে আপনার স্ট্রিং থাকলো কোনো প্রবলেম না যদি আপনি ব্র্যাকেট ইউজ করেন। বুঝা যাচ্ছে? আচ্ছা, এ তো গেল ভেরিয়েবল। যোগ বিয়োগ গুণ ভাগ একই স্টাইল, এটা দেখানোর দরকার নাই। এবার ধরেন আমি অ্যারে তৈরি করব। জাভাস্ক্রিপ্টের অ্যারে তৈরি করার সিস্টেম কি? জাস্ট এখানে অ্যারে সাইন দেন, আর তাহলে এটা তার নাম্বার 1 হবে না, এটা হবে নাম্বারস, তাই না? সো আপনি দিবেন হচ্ছে নাম্বারস ডট অ্যাড, তাই না? অ্যাড দেব 10। সো এবার যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, এখন যেহেতু অ্যারের ভিতরে আমরা প্রিন্ট করব কি করে? লুপ ছাড়া তো উপায় নাই। সো ফর লুপ আছে জাভাস্ক্রিপ্টের, এটা আমরা এখন দেখতেছি একেবারে জাভাস্ক্রিপ্টের ফর লুপ আছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর লুপ। সো নাম্বারস ডট লেন্থ i প্লাস প্লাস দিলাম, এখানে একটা i হবে। সো আমরা দেখব হচ্ছে অ্যালার্ট নাম্বারস, ওই যে আমরা সি শার্পে কাজ করে আসছি না, একই রকম দিয়ে দিলাম। এবার একটু দিই, কি আসছে দেখেন তো? আনকাট টাইপ এরর। যদি আমরা ইয়েতে যাই, ডিবাগে যাই, ডিবাগে গেলে দেখবো নাম্বারস ডট অ্যাড এই নামে আসলে তার কাছে কোনো ফাংশন নাই। এর ব্যাপার হচ্ছে তার কাছে কোনো ফাংশন নাই, সে তো আমাকে কোনো এররও দিল না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবথেকে বড় সমস্যা। হ্যাঁ, যা লিখবো মানে ওর কোনো সমস্যা নেই। যখন আপনি রান করবেন তখন সে বলবে আমার কাছে এটা নাই সেটা নাই, এই তো ঝামেলা শুরু হয়ে গেল এখন থেকে। সে আপনাকে এররই দেবে না। তাহলে কি করতে হবে? মুখস্থ করা ছাড়া উপায় নাই যে ও আসলে এইভাবে কাজ করে। আপনি এখানে যেভাবেই লিখেন, বড় হাতে দেন ছোট হাতে দেন, সে কোনো এরর ধরবে না। মনে হতে পারে আচ্ছা সি শার্পের কমিটি লিখে দেখি তো। সি শার্পে কি করতাম আমরা? লিস্টে এভাবে পুশ করতাম না? সো আসি এখানে আমরা কাজ করার জন্য আমরা ইউজ করব পুশ মেথড। পুশ দিব, পুশ দিলে এটাতে যেভাবে ইয়ে করা হয় 10 আমরা পেয়ে যাচ্ছি। কেমন? আচ্ছা, এতগুলো জাভাস্ক্রিপ্টের আপনার ফর লুপ আমি কমেন্ট আউট করে রাখি। আপনি যদি যেই কোয়েরি, আমরা যেহেতু যেই কোয়েরি শিখতে আসছি, যেই কোয়েরিতে কি করে আমি লুপ করব? ডলার মানে কি? যেই কোয়েরি। আপনি চাইলে এভাবে যেই কোয়েরি লিখতে পারেন। মেবি কিউ বড়াতে দিতে হয় বা ছোটাতে দিলেও কাজ করার কথা। যেই কোয়েরি ডট দিলেও কিন্তু কাজ করা যায়। বুঝা যাচ্ছে? বাট এইটুক বারবার পুরোটা না লিখে আমরা দেখব হচ্ছে ডলার ডট EACH ইচের ভিতরে আমরা পাস করব নাম্বারস, তারপর একটা ফাংশন আমরা ধরব। ফাংশনের ভিতরে প্রথমে আসবে হচ্ছে কি, তারপর আসবে হচ্ছে ভ্যালু। সংক্ষেপে এটাকে আমি কেভি দিই, আপনারা যেভাবে বুঝেন। কি ভ্যালু, এটা সেকেন্ড ব্র্যাকেট। এবার আপনি ভিতরে অ্যালার্ট দেন। ভ্যালুর ভিতরে কি পাবো? ভির ভিতরে আমরা ভ্যালু পাবো না? এটা একটা লুপ, এটার সাথে ওটার সাথে মিলাই দিচ্ছি। এটা হচ্ছে একটা ফর লুপ। এটা তো আপনারা বুঝতে পারছেন বিকজ আপনারা সি শার্প করে আসছেন। এটা একদম সি শার্পের সাথে পুরোপুরি মিলে যায়। পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজগুলোর ফর লুপ একই সিস্টেম। বাট যখন আপনি পার্টিকুলার তার নিজস্ব লুপে যাবেন, যেমন সি শার্পের ফর ইচ লুপ, ওটা তার নিজস্ব, তাই না? ওই লুপগুলোতে যখন যাবেন তখন তার নির্দিষ্ট কিছু মেকানিজম আপনি পাবেন। যে কোয়েরিতে একটাই লুপ, তার কথা হচ্ছে ভাই আমার এত কাহিনীর দরকার না, আমার একটা দিয়ে সব শেষ। অনেকটা ফর ইচের মতো। আপনি একটা ইচ লুপ ইউজ করবেন, ইচ ডলার দিয়ে ডট ইচ লিখবেন। মানে ইচ মানে কি? প্রতিটা ইটারেশন করছি আমি, পার্টিকুলার প্রতিটাকে ধরে ধরে। সো সে এটা একটা, আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ফাংশন, তাই না? এই পুরোটা দেখেন
পুরোটা একটা ফাংশন, ফাংশন না পুরোটা, ইচ একটা ফাংশন। সে কি কি জিনিস নেয়? সে প্রথমে নেয় হচ্ছে কালেকশন। যেমন করে আমরা আমাদের ফর ইচের ভিতরে কি যায়, কালেকশন দিতে হয় না, তেমনি ওকে প্রথমে দিতে হয় কালেকশন। তো আমরা কালেকশন দিলাম। ব্যাপার হচ্ছে আপনি এখানে আসলে সাজেশন পাবেন না। সি শার্প যেরকম আপনাকে কমা দিলে বলে দেয় এখন এটা দাও, এখন এটা দাও, ও কিন্তু এটা বলে না। বাট আপনি ভিজুয়াল স্টুডিও 17 দেখতে পারেন, টুকটাক আপনি হয়তো সাজেশন পেতেও পারেন, কিন্তু 13 পাবেন না। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বারস কালেকশন দিলাম, কালেকশন দেওয়ার পর সে আমাকে বলছে তুমি কি প্রতিটাকে ধরে ধরে কাজ করতে চাও? যদি চাও তাহলে তুমি একটা ফাংশন লেখো, এটাকে বলা হয় কলব্যাক ফাংশন। কি বলা হয়? কলব্যাক ফাংশন। সো কলব্যাক ফাংশন মানে কি, প্রতিটাতেই সে ওই জায়গায় যাবে, প্রতি লুপে সে ওই ফাংশনের ভিতরে ঢুকবে। আমরা লিখলাম ফাংশন। তো ফাংশনের মধ্যে ধরেন এই হচ্ছে আমাদের ফাংশন, তাই না? ফাংশন আমরা শুরু করলাম, কোনো নাম লাগে না, এটা হচ্ছে কলব্যাক ফাংশন। আর আধুনিক যে জেএস মানে মডার্ন জেএস যেটাকে যে জিনিস, সেখানে হচ্ছে আপনার এভাবে লাগে না। মডার্ন জেএস হচ্ছে এরকম দিলেই হয়ে যায়, এরকম দিলেই হয়ে যায়, বাট এটা এখানে কাজ করবে না। বুঝা যাচ্ছে? ওই যে এলোকুয়েন্ট যে বইটার কথা বললাম, ওটা পড়লে আপনারা বুঝে যাবেন যে এগুলো আর কত সহজে করা যায়। তাহলে আমরা এখানে কি দিব? ফাংশন আমরা দিব। এটা একটা কলব্যাক ফাংশন। আচ্ছা, কলব্যাক ফাংশন মানে আমরা বুঝতে পারলাম যে প্রতি লুপে সে এর ভিতরে ঢুকবে। এখন আমি কি চাই, যে প্রতি লুপে সে আমাকে ডেটা দেয়, আমি তো এটা চাই, তার মানে এটার ভিতরে সে ঢুকবে। এখন এই ফাংশনের মধ্যেও আবার কিছু প্যারামিটার আছে, আমি চাইলে নিতে পারি, না চাইলে আমি নেবো না, আমার ইচ্ছা, কিন্তু তাকে তো বলতে হবে। তার প্রথমটা হচ্ছে কি, কি মানে হচ্ছে কি, ইন্ডেক্সটা, রাইট? সো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, প্রথমটা কি, তারপরে ভ্যালু, আমি দিলাম ভ্যালু। এরপরে ফাংশনের ভিতরে আমি ঢুকলাম, কি দিয়ে ঢুকবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢুকবো অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা মেথডের ভিতরে ঢুকি। এবার আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। বুঝা যাচ্ছে? সো আমরা এখানে দিলাম হচ্ছে অ্যালার্ট। আমি জানি ভির ভিতরে প্রতিটা ভ্যালু আসবে, কে এর ভিতরে প্রতিটা ইন্ডেক্স আসবে, দিয়ে দিলাম। এখন সে কি করবে? বসে বসে প্রিন্ট করবে প্রতি লুপে 10। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, তাহলে যদি পপ করতে হয় কি করে করবেন? ওই যে অ্যারে ডট পপ, অ্যারে ডট পিক। পপ আর পিকের মধ্যে পার্থক্য কি বলেন তো? এটা কিন্তু বেসিক ডেটা স্ট্রাকচার, এটা কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট না। পপ হইলে পুরোটা মানে ডাটাটা মুছে নিয়ে আসবে, পিক হইলে শুধু ভ্যালুটা কপি করবে। না, আমরা ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট এরকম পড়ে আসছিলাম না? ওটা কিসে পড়ছিলাম? ডাটা স্ট্রাকচারে। এটা তো সেটা। পুশ মানে একদম লাস্টে অ্যাড করা, পপ মানে তুলে ফেলা, লাস্টেরটা তুলে ফেলা। পিক মানে কি? লাস্টের ভ্যালুটা নেওয়া, কিন্তু সে কি ওটাকে তুলে ফেলবে? তুলে ফেলবে না। পপ কি করে? পপ তো ওখান থেকে মুছে দেয়, মুছবে, পাশাপাশি আপনাকে ভ্যালুটা দিবে। পপ মানে তো সেটা। আর পিক মানে হচ্ছে মুছে দিবে না, শুধু ভ্যালুটা দিবে। এগুলো বেসিক এই ডাটা স্ট্রাকচার, আপনারা একটু স্টাডি করলে এগুলো বুঝতে পারবেন। এবং আপনাদেরকে যে ডকুমেন্টেশনটা দেয়া হলো, এটার মধ্যে থাকার কথা, আপনার অবশ্যই আছে, থাকার কথা না, অবশ্যই আছে। এটা তো jQuery জাভাস্ক্রিপ্টটা দেখে নিয়েন। jQuery এর সব বেশিরভাগ হচ্ছে সব হচ্ছে মেথড, ফাংশনগুলো কি কি ফাংশন কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আমরা মোটামুটি যেহেতু এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেলাম, এটুকু আমি কমেন্ট আউট করে রাখি। আমরা এবার আমাদের মেইন ইয়েতে যাই। আমাদের প্রথম চাওয়া কি ছিল? হাউ টু গেট ভ্যালু ফ্রম অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্ট থেকে আমি কি করে ভ্যালু নিতে পারি, এটা আমার জানা খুবই জরুরি। সো আমরা এখানে যে কাজটা করব, একটা ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট প্লাস বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে এটাতে। অ্যাড করা নাই না? আচ্ছা, এই জন্য তো সে আসলে এরর দিচ্ছিল অনেকগুলো। লেআউট বুটস্ট্র্যাপ নাই, এই জন্য সে এই যে এখানে এরর দিচ্ছিল। সো আমরা এগুলো কমেন্ট আউট করে রাখি, আমাদের এই মুহূর্তে দরকার নেই। আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ min ডট জেএস, নামাই ফেলি যেহেতু আমাদের ক্লাসে লাগবে।
বুটস্ট্র্যাপ উইন্ডোজ এখনো পাই নাই। error cache লেগেছে আবার error cache লেগেছে কোথায় অ্যাড হলো? কনটেক্সটে অ্যাড হয়ে কোনো লাভ আছে? এখানে অ্যাড হয়েছিল ভুলে, যাই হোক আমরা এখান থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে সাইট ডট সিএসএস, এটা আমরা মুছে দিয়ে আসি। ওকে, এখন আর কোনো এরর নাই। ওকে, সো আমরা একটা জিনিসকে ঠিক করতে গেলে কত আয়োজন করা লাগে। ফর্ম কন্ট্রোল। ওকে, সো আমরা এটার একটা আইডি দিব। আমরা জানি আইডি কেন দিতে হয়। সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যদি আপনি কোনো কাজ করতে চান আপনি আইডি দিবেন। মজার বিষয় হচ্ছে সিএসএস নেম দিয়ে ধরতে পারে না আইডি ক্লাস ছাড়া, জাভাস্ক্রিপ্ট পারে না, এরকম কোনো কিছু নেই। অর্থাৎ এই পেজের মধ্যে আছে এমন একটা ওয়ার্ডও যদি থাকে সে ওয়ার্ড দিয়ে ধরে ফেলতে পারবে যদি আপনি সেভাবে চান। যে আইডিও নাই, কোনো এমন কিছু একটা যার কোনো আইডি নাই, যার কোনো ক্লাস নাই, যার মানে এলিমেন্টের ট্যাগ ধরলে তো অন্যগুলো ধরা যাবে, পার্টিকুলার আপনি তাকে ধরতে যাচ্ছেন, একেবারে টেক্সট দিয়ে আপনি ধরে ফেলতে পারবেন। সে এতটা পাওয়ারফুল। অর্থাৎ তার ক্ষমতা হচ্ছে এই পেজটার মধ্যে। জাভাস্ক্রিপ্টের ক্ষমতা কোথায়? এই পেজটার মধ্যে। এই পেজের মধ্যে যদি থাকে, অর্থাৎ ডম, এখানে যদি আপনার কোনো কিছু থাকে সেটার উপর কাজ করতে পারবে। এই আইডিয়া যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমরা দিলাম নেম জাস্ট, আর কিছু দিলাম না, নেম। সো আমি যেটা চাচ্ছি যে এই যে নেম টেক্সট বক্স, এই নেম টেক্সট বক্স থেকে আমি ভ্যালু নিব। বলেছিলাম না যে আমাদের কি ছিল, হাউ টু গেট ভ্যালু ফ্রম অ্যান এলিমেন্ট। আমরা চাচ্ছি এখানে আমরা একটা বাটন দিই। আপনারা কি টায়ার্ড হয়ে যাচ্ছেন? ওকে, গেট নেম, কারণ কাজ তো আমি করছি, আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন। সো বাটনেরও আমি একটা কি দিব, আইডি দিব, দিলাম হচ্ছে শো বাটন। আচ্ছা, তাহলে বুঝিয়েন। এবার আপনাদের সাথে আমি উইন্ডোজ ফর্মের সাথে একটু মিলাই দিচ্ছি যে আপনি যদি উইন্ডোজ ফর্মে কাজ করে আসেন এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কার এগেইনস্টে আমরা কাজ করবো, যেমন উইন্ডোজ ফর্মে কি করতাম, বাটনকে ডাবল ক্লিক করতাম, তাই না? মানে তার জন্য একটা ইভেন্ট তৈরি হতো না, ওই ইভেন্ট অর্থাৎ ক্লিক ইভেন্ট, চেঞ্জ ইভেন্ট, তাই না? এই ধরনের ইয়ে তৈরি হতো। ঠিক তেমনি এই বাটনের এগেইনস্টে তো আমি ডেটাটা চাচ্ছি। আমি যদি একটু ব্রাউজারে যাই, এই যে এটা একটা ব্রেক দিই, বিচ্ছিরি লাগছে। এবার একটু মানুষের মতো লাগছে। তো আমি চাচ্ছি এই ভিতরে এর মধ্যে আমি যে ক্লিক করব, ক্লিক করার পর সে আমাকে এর কাছ থেকে ভ্যালু দেবে। তো আসি আমরা উইন্ডোজ ফর্মে কি করতাম, এর জন্য একটা ইভেন্ট তৈরি করতাম। তৈরি করার পর ভিতরে বসে আমরা কি করতাম, স্ট্রিং নেম ইকুয়াল টু নেম টেক্সট বক্স ডট টেক্সট দিয়ে আমরা নিতাম। নেওয়ার পর মেসেজ বক্স ডট শো ভিতরে নেম ভেরিয়েবলটা পাস করে দিতাম, তাই না? এটাই তো ছিল আমাদের উইন্ডোজ ফর্ম, নাকি এর বাইরে কিছু ছিল? ওইটাই আসে আমরা এখানে করব। দেখেন কত সহজ। সো আমি যেহেতু এখানে ডাবল ক্লিক করলে ইভেন্টটা ক্রিয়েট হচ্ছে না, নিজের হাতে ইভেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে শো বাটন এগুলো থাকবে না, মুছে দিব। এটা থাক, আমি কমেন্ট আউট করে রাখছি, আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা যেহেতু ধরবো, সিলেক্টরকে ধরতে হবে আমার কি দিয়ে, যেহেতু যে কোয়েরি করছি, এই যে কোয়েরি ডলার দিতে হবে, তারপর ডাবল কোটেশন। এখন এটা হচ্ছে আমার যদি আইডি হয় তাহলে আমি হ্যাশ দিয়ে ধরবো, ক্লাস হলে ডট দিয়ে ধরবো। সো আমি দিচ্ছি হ্যাশ, সে বাটনের নাম, ওকে, ডট। আপনি ক্লিক দিতে পারেন, অন ক্লিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। কখন কোনটা দিবেন সেটা আমি আলোচনা করব। আপাতত ক্লিক আমরা দিচ্ছি, ক্লিক। এটা একটা ফাংশন, এর ভিতরে আবার আপনাকে কি লিখতে হবে, ফাংশন লিখতে হবে। আসছি, ওকে। আগে আমরা দেখি যে আমাদের এই ক্লিক ফাংশনটা আসলে কাজ করে কিনা। যথারীতি রিলোড, হ্যাঁ
আমাদের ক্লিক ইভেন্টটা আসলে কাজ করছে, তার মানে আমরা একটা ইভেন্ট তৈরি করে ফেললাম। সো এবার হচ্ছে আমাদের প্রথম কাজ কি, আমরা কি করতাম যে স্ট্রিং সি শার্পের কথা বলতেছি, স্ট্রিং নেম ইকুয়াল টু নেম টেক্সট বক্স ডট টেক্সট, এটা তো ছিল আমাদের উইন্ডোজ ফরম্যাট। সো আসি এটাকে আমরা এখানে কীভাবে লিখব, var এখানে যেহেতু স্ট্রিং নাই, এখানে যেহেতু নাম্বার নাই, টাইপ ওর টাইপ অনেকগুলো আছে, ঠিক আছে 6টা বা 7টা এরকমের বেশি নাই, বাট আমরা কি ওই টাইপ দিয়ে কি ভেরিয়েবল বানাতে পারি? পারি না। কি দিয়ে দিতে হয়? var দিয়ে দিতে হয়, একটু আগে তো কথা বলছিলাম। সো নেম ইকুয়াল টু ওর এ ধরতে পারে খুব সুন্দর করে, কারণ যেহেতু ওই ফর্মের সাথে কানেক্টেড, ফর্ম ডট সিএস এর সাথে কোডটা কানেক্টেড থাকে, এজন্য ফর্মের ভিতরে আমি টাইপ করলে কি ওটা পেয়ে যাচ্ছি। এখানে আমি এর সাথে এভাবে টাইটলি কানেক্টেড না, বোঝা যাচ্ছে, বাট ওকে যদি আমি চিনাই দিশে ধরতে পারবে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের টেক্সট বক্সে আমরা একটা আইডি দিয়ে এসেছিলাম, তাই না? তো আমরা এখন সেই আইডিটা দিয়ে ধরবো অ্যাজ ইউজুয়াল, একেবারে সবগুলো একই রকম। ডট টেক্সট দিব না ভ্যাল দিব? আমরা একটু দেখি যে টেক্সটে আসলে কি আসে আর ভ্যালে কি আসে। ভ্যাল ইটস এ ফাংশন। আচ্ছা, আর জাভাস্ক্রিপ্ট যদি হতো আপনি লিখবেন হচ্ছে ভ্যালিউ, এভাবে লিখতেন, বাট মিক্স করবেন না, কখনো মিক্স করবেন না। আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের হয়তো জানার জন্য, কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে যে করে মিক্স করবেন না, ঠিক আছে? একদম যে করে লিখে যাবেন, যেখানে জাভাস্ক্রিপ্ট লিখবেন পুরো জাভাস্ক্রিপ্ট লিখে যাবেন, না হলে আপনি গোলায় যাবেন। স্যার ভ্যালটা জানি কি স্যার? ভ্যাল, হ্যাঁ আসতেছি, আমি তো এখন শেষ করি নাই, যে লিখলাম যে দেখি কোনটা আসলে কি দেয়। সো আমরা ডিবাগে যাই, এ হচ্ছে আমাদের সেই বাটন ছিল, আমরা ধরেন এখানে কিছু একটা দিলাম, টেস্ট বাটনে ক্লিক করলাম, চলে আসছে কেমন, এই যে চলে আসছে না এখানে ডিবাগে। নিচে নামি, কি পাচ্ছি? আসলে কিছু পাচ্ছি না। কিছু পাচ্ছি, আমার চাওয়া কি এই যে টেস্ট কথাটা পাওয়া। আর যদি ভ্যাল দেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি যেটা দিচ্ছি সেটা পাচ্ছি। তার মানে এখানে যেরকম আমরা টেক্সট দিয়ে পেয়ে গেলাম, এখানে টেক্সট দিয়ে এভাবে পাবো না, আমাদেরকে কি দিয়ে ধরতে হবে? ভ্যাল দিয়ে। ভ্যাল মানে ভ্যালু, অর্থাৎ এই এলিমেন্টের ভ্যালুটা আপনি নিচ্ছেন। আবার আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, স্প্যানের তো নাম শুনেছেন, স্প্যান, এটা তো HTML এর স্প্যান ট্যাগ, মাই স্প্যান, আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে টেস্ট। সো আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি, আপনারা একটু খেয়াল করেন। নেম ইকুয়াল টু আমার সেই স্প্যান ট্যাগের নাম কি ছিল? মাই স্প্যান না? ডট ভ্যাল, আবার নেম ইকুয়াল টু মাই স্প্যান ডট টেক্সট। এবার আমরা দেখি যে আসলে কোথায় কি ঘটনাটা ঘটে। সো বাটনে ক্লিক করলাম, আমরা জানি নেমের মধ্যে যেহেতু কোনো কিছু নাই, টেক্সট বক্সে কিছু নাই, আমরা জানি এটা এমটি স্ট্রিং আসবে। মাই স্প্যান ডট ভ্যাল এমটি, মাই স্প্যান ডট টেক্সট কিছু আসে নাই। আচ্ছা, টেক্সট কি ফাংশন? মনে হয় না তো। আবার কি আসছে? টেস্ট। কার কাছ থেকে? আচ্ছা, এখন আপনাদের ইয়া হতে পারে এটা যে আগেরটা তো আমরা শুধু টেক্সট দিয়েছিলাম, এটাকে আমরা একটু টেক্সট দিয়ে দেখি, বুঝাই দিচ্ছি আমি, একটু অপেক্ষা করেন। ধরেন আমি দিচ্ছি হচ্ছে আমার জাস্ট একটা নাম দিই, ভ্যাল তো আমরা পেলাম। এবার খেয়াল করে দেখেন টেক্সট দেওয়ার পরেও কিন্তু পাইনি। কার ক্ষেত্রে? টেক্সট বক্সের ক্ষেত্রে। স্প্যানের ক্ষেত্রে আসেন, ভ্যাল দিয়ে কিছু পেলাম, পাইনি, কিন্তু টেক্সট দিয়ে পেলাম। বুঝতে তো পারছেন? এবার কেন হলো সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি, যে
এটার মধ্যে ভ্যাল দিলে পেলাম, টেক্সট দিলে পেলাম না, এটার মধ্যে ভ্যাল দিলে পাই না, টেক্সট দিলে পেলাম, বিকজ আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে ইনপুট টাইপ। যেটা ইনপুট টাইপ তার ভিতরে ভ্যালু থাকে, আর স্প্যান কি কোনো ইনপুট টাইপ? এই জন্য তার ভিতরে কোনো ভ্যালু নাই। তার মানে জাভাস্ক্রিপ্ট আমাকে কাজ করতে গেলে আমাকে HTML-টা ভালো বুঝতে হবে। HTML এর মেকানিজম যদি আমি ভালো করে না বুঝি, আমি কি করতে পারবো না, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি সেই কাজগুলো আসলে করতে পারবো না, বিকজ তার রূপ না হলে আপনি কি করবেন, আরে ভাই এটা ভ্যাল দিলে আসে, এটা ভ্যাল দিলে কেন আসে না, বিকজ ওর তো ভ্যাল নামে কোনো প্রপার্টি নাই। এর এই যে টেক্সট বক্স ইনপুট টাইপ, ওর তো নিজস্ব প্রপার্টি আছে, ভ্যালু, তাই না? আমরা কি করি, যে এখানে ভ্যালু লিখতে পারেন না, আপনি যে ভ্যালু দিতে আপনি পারেন, কিন্তু আপনি এর কি এরকম স্প্যানের কোনো ভ্যালু আছে? নাই। যদি এর প্রপার্টি যদি সাপোর্ট না দেয়, আপনি কি করে পাবেন? আচ্ছা, মোটামুটি বুঝতে পারছি, তাই না? তো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের যে চাওয়াটা ছিল সেটা হচ্ছে, স্প্যানটা উঠে দিয়ে এসে আপাতত দরকার নাই। আমাদের চাওয়া ছিল হচ্ছে এখানে যা দিবে তা আমরা কি করব, গেট করব। সো আমরা অ্যালার্টার করি না, আমরা জানি আমরা পেয়ে গেছি, তাই না? ভ্যালু তো আমরা পেয়েছি। আমাদের প্রথমটা কি কমপ্লিট হলো, হাউ টু গেট ভ্যালু ফ্রম অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্ট থেকে আমি কি করে ভ্যালুটা পাবো, আমরা পেয়ে গেলাম। 2 নম্বর হচ্ছে হাউ টু সেট ভ্যালু টু অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টে কি করে ভ্যালু সেট করা যায়। তো আসি আমরা সেটা একটু ইয়ে করি। একই রকম, আপনি যদি একটা বুঝেন বাকিগুলো বুঝে যাবেন। তো এটার নাম আমি দিচ্ছি নেম টেক্সট বক্স 2। সাপোজ নেম টেক্সট বক্স, তো যদিও এই নামে এরকম আইডিতে আসলে কোনো কিছু কখনো হয় না, এই যে 1 2 এগুলো আপনারা কখনো ইউজ করবেন না, এটা খুবই খারাপ, ডেভেলপমেন্টের জন্য খুবই খারাপ। আর স্প্যান ট্যাগটা আমি উঠাই দিই। তো এখন আমার চাওয়া হচ্ছে কি, আমি একটু আবার রিলোড দিই এটা। আমার চাওয়া হচ্ছে এই টেক্সট বক্সে ইউজার যা দিবে এই বাটনের এগেইনস্টে ওর কাছ থেকে ভ্যালু নিয়ে এর মধ্যে আমি সেট করব। আর একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে আমি কি করব, সেট করব। সো আমরা যেহেতু পেয়ে গেলাম, এখন আমরা এখানে বসে ভ্যালিডেশন করব। ইফ নেম নট ইকুয়াল টু নাল, তাই না? নট ইকুয়াল টু নাল, তাহলে সে কি করবে, নেম টেক্সট বক্স ডট ভ্যাল কাকে পাস করবে, নেমকে পাস করবে। আচ্ছা, এবার আমরা একটু যাই, একটু খেয়াল করবেন, আমি কিন্তু কিছু দিলাম না, ওকে? হ্যাঁ, টেক্সট বক্স 1 2 দিছিলেন না? ওকে ওকে ওকে, গুড। আচ্ছা, এখন তো ঠিক আছে। সো আমি কিছু দিয়ে নাই, এই বাটনে ক্লিক করলাম, ভ্যালু কি ভিতরে ঢুকে গেল না? ভ্যালিডেশন কি কাজ করছে? মূলত যে কোয়েরিতে নাল বলতে কিছু নাই, বাট জাভাস্ক্রিপ্টে আছে, এই জন্য আপনি এখানে নালটা পাচ্ছেন, সাজেশন পাচ্ছেন। যে কোয়েরিতে তার কোনো কিছু যদি না থাকে, সে দুটো জিনিস আপনাকে দিতে পারে। এলিমেন্টে যদি না থাকে তাহলে সে আপনাকে দিবে আনডিফাইন্ড, আর এলিমেন্ট আছে কোনো ভ্যালু নাই, সে আপনাকে দিবে স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, মনে আছে? হ্যাঁ, সে দিবে আপনাকে এমটি স্ট্রিং। তো আমরা প্রথম চেক করে দেখব, নট ইকুয়াল টু আনডিফাইন্ড অ্যান্ড নেম নট ইকুয়াল টু এমটি স্ট্রিং। এখন এখানে আবার আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন 3টাও দেয় আবার 2টাও দেয়, তাই না? 3টা মানে হচ্ছে এক্স্যাক্টলি টাইপ এবং ভ্যালুকে সে ম্যাচ করায়, আর দুটো কয়টা বললাম, 3টা, আর দুটো হচ্ছে শুধুমাত্র ভ্যালুকে কম্পেয়ার করা। অর্থাৎ আপনার একটু বুঝিয়ে আমি আবার বলছি, ধরেন রেজাল্টটা যদি এরকম আসে 1 2 1 2 3 এভাবে যদি আসে, আবার যদি এভাবেও আসে, একটা কিন্তু নাম্বার আর একটা স্ট্রিং, যদি আপনি সিঙ্গেল দিয়ে চেক করেন, অর্থাৎ আপনি যদি বলেন যে না নেম যদি আমার 123 সমান হয়, একটা কথা বোঝানোর জন্য বলছি, তাহলে তুমি এই কাজটা করো, আমরা তো এটাই চাচ্ছি। বাট
যদি আপনি এই 3 নাম্বারটা যদি ইউজ করেন তাহলে কি পরের লজিকটা কাজ করবে? কাজ করবে না, কারণ সেটাকে কি হিসেবে চিনছে? স্ট্রিং হিসেবে চিনছে। আর আপনি যদি একটা দেন তাহলে এখন কি করবে? এখন কাজ করবে। তার মানে আপনি যদি মনে করেন যে না স্পেসিফিক, আপনি এটা আমার এই টাইপেরই আসতে হবে, এইটাই আসতে হবে, এবং আপনি জানেন আপনি ওইটাই পাঠালেন, তখন কি আপনি আসলে 3টা ইউজ করতে পারেন, আদারওয়াইজ 2টা ইউজ করাই সবথেকে ভালো। বুঝতে পারছি? একইবারে যদি আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন তখন আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, 3টা ইউজ করতে পারবেন, নাল ইউজ করতে পারবেন, কিন্তু যখন আপনি jQuery ইউজ করবেন তখন সে আবার এভাবে কাজ করতে পারবে না। আপনি কখনো দেখবেন ভ্যালু পাচ্ছেন, কখনো ভ্যালু পাচ্ছেন না। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আপনারা কোনটা ইউজ করবেন? যতক্ষণ পর্যন্ত নিজে ভালো মতো না বুঝবেন তার আগ পর্যন্ত 2টা, আর যখন আপনি বুঝে গেছেন, আপনি জানেন কি ডেটা আসবে, তখন আপনি 3টা ইউজ করতে পারবেন। মনে রাখবেন সার্ভার থেকে যখন আপনি ডেটা পাঠান ফ্রন্ট এন্ডের কাছে তখন সে নাল পাবে। যদি আপনি ওখান থেকে নাল পাঠান সে নাল পাবে, কিন্তু পেজ থেকে আপনি যতই ভ্যালু নেন না যাই করেন সেটা কখনোই নাল আসবে না। একমাত্র সার্ভার যদি নাল পাঠায়, অর্থাৎ সার্ভার থেকে তো আপনিই পাঠাচ্ছেন, সার্ভার থেকে যদি আপনি নাল পাঠান সেটা জেসন ফরম্যাটে আসে, ওই জেসনটা আপনার নাল আসবে। আপনি যদি সার্ভার থেকে 1 2 3 পাঠান সেটা জেসন একেবারে পিওর 1 2 3 নিউমেরিক ভাবে পাঠাবে, নাম্বার ভাবে পাঠাবে। কিন্তু যখন আপনি পেজ থেকে কোনো ডেটা নেবেন, সেটা হোক নাম্বার টাইপের, কিন্তু সেটা সে কি হিসেবে পাবে? স্ট্রিং হিসেবে পাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে jQuery সবকিছু কি হিসেবে পায়? স্ট্রিং হিসেবে পায়, এবং সে কাজও করতে পারে। আপনি স্ট্রিংয়ে যোগ দেন, সে দেখবেন যোগ করে দিয়ে দিতে পারবে। তার ভিতরে সেই মেকানিজম আছে জাভাস্ক্রিপ্টের। ওকে, যেখানে ছিলাম হচ্ছে আনডিফাইন্ড, এবং যদি এটা না হয় তাহলে তুমি কি করো? এর ভিতরে পুশ করো। এবার আমরা যাই, আবার একটু রিলোড দিই, কিছু দিলাম না। তার মানে এখন আমাদের এটা হচ্ছে কি, নেম হচ্ছে এমটি, ভিতরে কি ঢুকবে? ঢুকে নাই, আমাদের ভ্যালিডেশন ঠিক আছে। সো আমরা ভ্যালু নেব। এবার ভ্যালু নেম হচ্ছে কামাল, গেট করলাম, কামাল পেলাম, এবং দেখেন কামাল কিন্তু এখানে বসে গেছে। এবার আপনারা দেখেন আমি এখানে আবার একটা স্প্যান দিয়েছিলাম, এই স্প্যানের ভিতরে আমি ভ্যালুটা পাস করব। স্প্যানের ভিতরে আমি ভ্যালুটা কিভাবে পাস করব? ডট ভ্যাল দিয়ে না টেক্সট দিয়ে? কেন টেক্সট দিয়ে ভ্যালু দিয়ে নয় কেন? কারণ ওর ভ্যালু বলতে কিছু নাই। আমরা একটু গিয়ে দেখি, কামাল, ওকে পাচ্ছি আমরা, এই যে দেখা যাচ্ছে না? পাচ্ছি। আচ্ছা, যদি আমরা এখানে HTML কথাটা দিতাম তাহলে কি হইতো আসলে? একই রেজাল্ট আসতেছে না? কনফিউশনে পড়ে যাচ্ছেন? HTML দিলে আসলে সে কাজ করবে, বাট আপনি আমাকে বলেন এটা কি আসলে HTML? HTML মানে কিন্তু আমি HTML-ই দিচ্ছি, ওর ভিতরে কোনো একটা HTML কোনো একটা ট্যাগ বা কিছু একটা আমি দিচ্ছি, বাট আমি তো HTML দিচ্ছি না, আমি তো একটা কি বলে একটা নর্মাল একটা টেক্সট দিচ্ছি। তাহলে আমার এখানে HTML দেওয়া ভাইয়া কাজ তো করে, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন এই কাজ করা সেই কাজ করা কি আসলে এক হলো না। সো আমরা কি দিব? টেক্সট দিব। আমার মনে হয় আপনাদের একটা ব্রেকে যাওয়া। কি করলাম আমি একটু বলি। আমরা ওই যে কন্ট্রোলার বানালাম বা ওই যে অ্যাকশন বানালাম, ভিউ বানালাম, ওটা তো আপনারা জানেন, ওটা তো আমার কোনো গোল না। প্রথমে আমরা আসি, আমরা পেজের মধ্যে এটা থাকুক এইভাবে, আমরা কি করলাম? একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম আমাদের ওই পেজের সাথে নাম রেখে, কাস্টমার ক্রিয়েট পেজের সাথে নাম রেখে, এবং সেই লিঙ্কটাকে আমরা কি করলাম? আমাদের পেজের স্ক্রিপ্ট সেকশনের ভিতরে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সের একটা ইউনিক আইডেন্টিফায়ার আমরা দিলাম, ইউনিক আইডেন্টিফায়ার, একটা আলাদা নাম। আমরা জানি HTML এর নিয়ম হচ্ছে আইডি ডুপ্লিকেট হতে পারবে না, এটা জাভাস্ক্রিপ্টের বেলায়ও। আপনি এখন যদি কাজ করতে গিয়ে দুটো আইডি দিয়ে দেন, সে বুঝতে পারবে না কার কাছ থেকে সে ভ্যালু নেবে। মেবি সে প্রথমটার কাছ থেকে সবসময় ভ্যালু নেবে, আবার মেবি সে নেবে না, সে আনডিফাইন্ড বলে দেবে, বিকজ সে কনফিউশনে পড়ে যাবে। সো আমরা কি করলাম? একটা টেক্সট বক্স নিলাম, ওই এবং একটা বাটন নিলাম, বাটনেরও একটা আমরা আইডি দিলাম। আমাদের চাওয়া হচ্ছে এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব,
যে ইভেন্টের কাজ হবে টেক্সট বক্স থেকে ভ্যালু নিয়ে আরেকটা টেক্সট বক্সে বসানো। তো আমরা ছোট করে আমরা একটা ইভেন্ট তৈরি করলাম, সেই ইভেন্টের নাম হচ্ছে কি ক্লিক ইভেন্ট। জাভাস্ক্রিপ্টের jQuery-র প্রচুর ইভেন্ট আছে, আপনি মাউস নেবেন এটাও একটা ইভেন্ট, যেটা উইন্ডোজ ফর্মে আপনাদেরকে আমি তো বলি নাই, আপনাদের স্যার বলার কথা, উইন্ডোজ ফর্মে আপনারা দেখেছেন ডান পাশে প্রচুর ইভেন্ট। আমরা 2-3টার বেশি কখনো দেখি নাই, কাজও করে নাই, পড়েও দেখি না, ইচ্ছাও করে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওই দিন বাদ উইন্ডোজ ফর্মে হয়তো আমরা 6 মাসে 9 মাসে একবার কাজ করব। এটা কি 6 মাসে 9 মাসে, নাকি প্রতি 6 মিনিটে 9 মিনিটে? আপনি যখনই ডেভেলপ করতে যাবেন তখনই তো আপনাকে এটাই করতে হবে, ফ্রন্ট এন্ডে এই কাজগুলোই করতে হবে। তখন আমাদেরকে ইভেন্টগুলো জানতে হবে, ইভেন্ট না জানলে আমরা সহজে কাজগুলো করতে পারবো না। সেটা জানার জন্য এই যে এখানে প্রচুর ইভেন্ট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইভেন্ট দেওয়া আছে, বোঝা যাচ্ছে? এগুলো আপনারা পড়বেন। সো আমরা কী করলাম, একটা ক্লিক ইভেন্ট তৈরি করলাম, তার ভিতরে একটা কল ব্যাক ফাংশন। আমরা জানি এভাবেই সে সবসময় কাজ করে। আপনি প্রয়োজন এই লাইনটা মুখস্থ করে রেখে দেন অথবা কপি করে রেখে দেন। ওকে, সো মনে রাখবেন সে হচ্ছে একটা ক্লিক একটা ফাংশন, যার ভিতরে একটা কল ব্যাক ফাংশন পাঠাতে হয়। যেমন করে ইচ একটা ফাংশন, তার ভিতরে আবার আরেকটা কল ব্যাক ফাংশন পাঠাতে হয়। কল ব্যাক ফাংশন মানে হচ্ছে এর ভিতরে সে ঢুকবে। সো আমরা প্রথমে কি করলাম, এলিমেন্টের কাছ থেকে ভ্যালুটা নিলাম, নিয়ে আরেকটা এলিমেন্টের ভিতরে সেট করে দিলাম। তাহলে আমাদের গেট এলিমেন্টও গেল, সেট এলিমেন্টও গেল। এরপরে বাকি হচ্ছে আমাদের এইটুকু, আমরা এগুলো আস্তে আস্তে দেখে ফেলবো, কেমন? সো আপনারা তাহলে একটা ব্রেক থেকে ঘুরে আসেন। ক্লিকার অন ক্লিক কি পরে বলবেন না? হাউ টু ক্রিয়েট এলিমেন্ট, এটার অর্থ আমরা কিছু বুঝতে পারছি? হাউ টু ক্রিয়েট এলিমেন্ট মানে কি বলেন তো? এই যে এখানে আমরা নিজের হাতে যেটা HTML বানালাম, এরকম যদি আমাদের কখনো দরকার হয় যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো প্রয়োজনে আমরা কিছু টেক্সট বক্স অথবা বাটন বানানো যদি দরকার হয়, তখন আমরা কি করে বানাবো, তাই না? সেটাই তো আমাদের এলিমেন্ট। আমরা আসি, ধরেন এইটুক এখানে থাকুক, চাওয়াটা আগে বুঝতে হবে আমাদের, আমরা কি চাচ্ছি। ধরেন আমি বলতে যাচ্ছি যে এখানে যে নামটা দিবে সে নাম যদি স্টুডেন্ট হয়, তাহলে এখানে একটা বাটন তৈরি হবে, চাইতেই পারি, তাই না? যদিও লজিক্যাল না, আপনার লজিক্যাল কিছু একটা বলেন তো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ধরেন এখানে আমি একটা লজিক খুঁজতেছি, লজিক ছাড়া আমি কীভাবে দেখাবো? একটা লজিক খুঁজতেছি আমি, একটা লজিক আপনারা বলেন। যেমন ধরেন আমি একটা এলিমেন্ট এখন বানাবো, জাভাস্ক্রিপ্টে একটা এলিমেন্ট আমি বানাবো, ধরেন একটা বাটন বানাবো। কিসের উপর বেস করে আমি বাটনটা বানাবো? স্যার কাস্টমার যদি দেখি তাহলে হচ্ছে ওইখানে স্যার, কোনো এর একটা জন্য text- আসবে, মানে পারচেজের জন্য আসবে, আর যদি লিখি, যদি মালিকের লিখি, তাহলে এরকম দুই রকমের বাটন। ওকে, আচ্ছা। তো এখানে যদি ধরেন আমি কাস্টমার লিখি, তাহলে কি আসবে? এখানে হচ্ছে আমি কিনবো, মানে ক্রেতা, সেটা আসবে। ক্রেতার কি আসবে? একটা ট্যাগের কথা বলেন, পারচেজ, একটা ফিল্ডের কথা বলেন। পারচেজ মানে কিনবো। অথবা স্যার আমি যেটাই লিখি ক্লিয়ার নামে একটা বাটন আসবে, যেটা ওকে, আমি এখানে যা লিখবো, ফাইন। উনি একটা সুন্দর কথা বলছে যে আমি এখানে যদি কোনো কিছু লিখি, তাহলে এখানে কি আসবে? এই বাটনে ক্লিক করার পর এখানে একটা ক্লিয়ার বাটন আমি দেখতে পাবো। আচ্ছা, সুন্দর একটা আসছে। তাকে আমরা তাহলে এটা করি, কেমন? এটা একটা লজিক হলো যে ইউজার যখন এখানে কিছু দিবে, যদি কিছু থাকে এই বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা দেখবো যে বাটনে ক্লিক করা ছাড়াও এখানে ক্লিক বাটনটা কি করে আসতে পারে। ওকে, সো কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে এলিমেন্ট বানানো, আর একটা হচ্ছে এলিমেন্ট আছে এটাকে শো হাইড করা। তো আমরা প্রথমে একটু দেখি যে ধরেন আমার এলিমেন্টটা বানানো যদি থাকে, সাকসেস বাটনের নিচে আমি আরেকটা বাটন তৈরি করছি। ধরেন একটু বুঝিয়ে না আপনারা, ধরেন এটা নাম আমি দিচ্ছি হচ্ছে ডেঞ্জার, এটা নাম আমি দিচ্ছি ক্লিয়ার, আর আইডি দিচ্ছি হচ্ছে ক্লিয়ার বাটন। এখন এটা কিন্তু দেখা যাচ্ছে, বাট আমি শুরুতে এটা দেখাতে চাচ্ছি না। সো আমি কি করব? অনেকভাবে করা যায়। নাম্বার 1 আমরা আসি, এই আপনারা ফর্ম লোডে কাজ করে কিন্তু আপনারা শিখে গেছেন, তাই না? হয় কনস্ট্রাক্টর অথবা ফর্ম লোডে আমরা উইন্ডোজ ফর্মে কাজ করে আসছি, ঠিক তেমনি এটার এরকম ফর্ম লোড আছে। তো ফর্ম লোডটা কি, এগুলো থাকুক, আমি এখান থেকে লিখি ডকুমেন্ট, আমরা লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশন।
ফার্স্ট ব্রেকটা রেফারেন্স। সো এই যে ডকুমেন্ট ডট রেডি আমরা একটু অ্যালার্ট দিই, দেখে আসলে ডকুমেন্টটা আসে কিনা। আপনারা একটু ধৈর্য ধরে আজকে ক্লাসটা একটু ভালো মতো করেন, একটু সময় লাগলেও একটু ক্লাসটা ভালো মতো বুঝে যান। টেস্ট তার মানে পেজ লোডে আমার একটা কাজ কিন্তু হচ্ছে। সো আমরা কয়ভাবে কাজ করতে পারি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই জায়গাটা আমার এখন এই যে বাটনটা এখানে দেখা যাচ্ছে, বাট আমি ইউজারকে পেজ লোড আমি শুরুতে দেখাতে চাচ্ছি না। তো যদি আমি শুরুতেই দেখাতে না চাই তাহলে আমি কি করব, পেজ লোডে আমার যত কাজ অনলোড ইভেন্ট আপনি বলেন কিংবা ফর্ম লোড বলেন, এটাই হচ্ছে সেই জায়গা। কেমন, এখানে বসে আমি যে কাজটা করব, আমার এই যে বাটনটা এটাকে আমি হাইড করে দিব, $.hide। সো আমরা যাই রিলোড দিই, আমার বাটন কিন্তু হাইড হয়ে গেল। এবার আমি চাচ্ছি কি এখানে যদি কেউ কিছু লেখার পরে এই বাটনে ক্লিক করলে আবার সেই ক্লিয়ার বাটনটা আমি দেখতে পাবো। আচ্ছা, কখন যদি আমার ভ্যালু থাকে, তার মানে এই জায়গায় বসে তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে ভ্যালু আছে। যদি এটা আমি দেখতে পাই, আমি সুন্দর মতো এখানে কি করব, একদম যেভাবে চাচ্ছি সেভাবে আসলে দেওয়া আছে। সো দিলাম, শো করছে, তাই না? তার মানে ছোট করে আমরা শো হাইট বুঝে ফেললাম। পাশাপাশি কোন একটা পেজ লোডে যদি আমি কোনো কিছু লিখতে চাই, কিছু যদি করতে চাই, সেটা আমরা এখানে বসে করে ফেলতে পারি। আচ্ছা, এই গেল একটা মাধ্যম। এখন ধরেন আরেকটা জিনিস দেখা ফেলি এই ফাঁকে, এই বাটন আমি ক্লিক করলে বা কেন আমাকে দেখাবে? আমি যদি বলি যে আমি এখানে লিখবো, লিখার সাথে সাথে এখানে দেখাবে, এটা লিখার শেষে মুছে দিলে এটা আবার চলে যাবে, সেটা আরো ভালো হয় না? তাহলে সেটার জন্য আমাদেরকে একটা ইভেন্ট লিখতে হবে। কার এগেইনস্টে বলুন তো? আচ্ছা, আমরা আসি টেক্সট বক্স, আমাদের যেটা ছিল টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, আমরা এর এগেইনস্টে একটা ইভেন্ট লিখব। যেটা বলছিলাম যে অন না, আপনি ডিরেক্ট লিখেন, মাউস ওভার না, কি বলেন এগুলো আপনারা? আসলে আমাকে তো কনফিউশনে ফেলে দিচ্ছেন। আমি কি আপে ধরবো? var value equal to this dot value। এই জায়গায় আপনি দিস না দিয়ে যদি এই যে ওই আগের মতো এই কথাটাও যদি দিতেন, একই কথা। দিস দিলে সুবিধা কি? দিস দিলে হচ্ছে আমি তো ওর ভিতরে বসে আছি, আমি আসলে এই এলিমেন্টটাকে বোঝাচ্ছি, এটা হচ্ছে দিস। সো আমি এখানে দেখবো দিস ইফ ভ্যালু নট ইকুয়াল টু, আনডিফাইন্ড হবে না আমরা জানি, বিকজ আমার এলিমেন্ট কিন্তু আছে। তার মানে এখানে খুদাই আমাকে আনডিফাইন্ড দেওয়ার কোনো দরকার নেই। আমি কি চেক করব? এমটি স্ট্রিং। যদি আমার এমটি স্ট্রিং যদি না হয়, তাহলে তুমি কি করো, বাটনটা শো করো, বাটনটা শো করলো, এলস তুমি কি করো, বাটনটা হাইড করো। সো আমরা একটু দেখি, যখনই লিখবে চলে আসতেছে, যখনই মুছে দিচ্ছে চলে যাচ্ছে, এটারও ভালো না? এবার একটু দেখি, দেখেন এটা যতটা সহজ ততটা আসলে জটিল। আমরা যদি এখানে যাই, দেখেন প্রতি কি আপে আমাদের ইভেন্টের নাম কি, কি আপ, কি আপ আছে, কি ডাউন আছে, অন কি প্রেস আছে, অনেক কিছু আছে। উইন্ডোজ ফর্মের মতোই, উইন্ডোজ ফর্মের মতো এগুলো ছিল, প্রেস, কি আপ, হোভার, মাউস ওভার, অনেক কিছু আছে, অনেকভাবে এই কাজগুলো করা যায়। তো দেখেন প্রথম যখন আপনি একটা কি প্রেস করলেন তখনই কিন্তু এখানে কল হচ্ছে, তার মানে সে এখন বসে বসে লজিকগুলো চেক করবে। আবার একটা কি প্রেস করলে আবার করবে, আবার একটা, তার মানে কি আপনি যতবার প্রেস করছেন ততবার কিন্তু ওই কোডগুলো কাজ করতেছে, কত ফাস্ট সেই কাজগুলো করে। আচ্ছা, এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে অন কি আপ বা কোনটা বেটার, যেমন আসিফ বলছিল যে কখন বলবেন। আপনারা যখন পার্শিয়াল নিয়ে কাজ করবেন, আগামী ক্লাসে আমি আপনাদের সাথে পার্শিয়াল নিয়ে আলোচনা করব। পার্শিয়াল মানে হচ্ছে আমার এই পেজের অংশ, কিন্তু ফার্স্ট টাইম যখন আমার এই পেজটা লোড হয় তখন এই পেজে ওই জিনিসগুলো থাকে না, পরবর্তীতে আসে অন্য কোনো জায়গা থেকে আমি এই পেজের মধ্যে অ্যাড করলাম, এটাকে বলা হয় পার্শিয়াল। তো এরকম যদি হয় তখন দেখবেন এই ক্লিক ইভেন্টগুলো কাজ করবে না, এগুলো একটাও কাজ করবে না, চুল ছেড়ে ফেলবেন।
কাজ কেন করে না, এই পেজে কাজ করে তো এই পেজে কাজ করে না। আসলে এটা জাভাস্ক্রিপ্ট দোষ না, দোষ হচ্ছে আমাদের জানার সমস্যা। আমাদেরকে বুঝতে হবে সে কখন জানে। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক এটা কখন জানলো, যখন এই পেজটা লোড হলো, বিকজ পেজে এই এলিমেন্টগুলো ছিল। আপনার যে পার্শিয়াল যেটা মানে অন্য জায়গা থেকে আপনি বানিয়ে রাখলেন, অন্য জায়গায় এটার এখানের কোন একটা ক্লিক ইভেন্টে, যেমন আমরা এর ক্লিক ইভেন্টে বাটন এটা বানালাম না, দেখালাম না, ঠিক তেমনি এরকম কোন একটা ইভেন্ট অন্য জায়গা থেকে একটা পেজে না বা ছোট একটা টেক্সট বক্সে না আপনি এখানে বসাই দিলেন। এই মোমেন্টে এই যে স্ক্রিপ্ট কি জানে এরকম কোন একটা এলিমেন্ট এই পেজে আসছে? এই স্ক্রিপ্ট কি জানে? সেটা তো জানে না। সে জানে কখন? যখন পেজটা যখন ফার্স্ট টাইম লোড হচ্ছিল, যা যা ছিল সে সব রেকর্ড করে নিয়েছে, কিন্তু পরে যে আপনি আরো অ্যাড করলেন এটা তো সে জানে না। তো তার এগেইনস্টে যদি আপনি কোনো কাজ করতে যান, সে তো চিনবেই না, এটাই তো স্বাভাবিক। তো কি করে আমরা চিনাইতে পারি তাকে? আমরা সব থেকে সেফ ওয়ে হচ্ছে এটা, আমরা দেব ডকুমেন্ট ডট বডি ডট অন, এখানে হবে হচ্ছে আমার ইভেন্ট, এখানে হবে হচ্ছে আমার সিলেক্টর, এখানে হবে হচ্ছে আমার কলব্যাক ফাংশন। এটা মাথায় রাখবেন, সব সময় এটা দিয়ে কাজ করবেন, সব সময়, তাহলে আপনি আপনার টোটাল কোডটা সেফ থাকবে। সো আমরা আসি এইটাকে যে কোনো একটাকে একটু চেঞ্জ করে আমরা দেখি যে আসলে কাজ করে কিনা। সো আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। প্রথমে দেব কি, ডকুমেন্ট ডট বডি ডট অন, তারপর ইভেন্ট, আমাদের ইভেন্টের নাম কি ভুলে গেছি তাই না? দেখেন তো এটার সাথে মিল আছে কিনা। ডকুমেন্ট ডট বডি ডট অন, ইভেন্ট, কি অ্যাপ, সিলেক্টর, নেম টেক্সট বক্স, কলব্যাক ফাংশন, ফাংশন, ঠিক আছে না? এবার একটু আমরা রিলোড দিই, কাজ করছে? আমরা এভাবে কাজ করবো সবসময়, কেমন? আচ্ছা, তাহলে আর চুল ছিঁড়তে হবে না, নাহলে চুল ছিঁড়ে ফেলবে গেল। এখন ব্যাপার হচ্ছে আমরা তো হাইড আউট করলাম, অনেক কিছু করলাম, এখানে থাকার কারণে ধরেন আমার কাছে বাটনই নাই, বাট আমি চাচ্ছি ঠিক এই জিনিসটাই আমি চাচ্ছি, এই বাটন তৈরি হবে এবং এখানেই বসবে, এটা আমি চাচ্ছি। কি করে আমি করব? ঘুমাচ্ছেন কেন? সো আমরা আসি, সেটা আমরা কি করে করব, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি। আমরা যে কাজটা করব, যখন এই যে এখানে তো সেটা শো হচ্ছে তাই না, যে বাটন যদি থাকে, কি বলে, কোনো ভ্যালু যদি থাকে তাহলে সেটা বাটন বানাবে। সো আমরা এখানে একটা বাটন বানাই না, সমস্যা তো নাই, অথবা এখানে একটা বাটন বানাই, var ক্যান্সেল বাটন ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে বসে চোখ বন্ধ করে আপনাকে বানাতে হবে, কোনো সাজেশন নেই। হ্যাঁ, সাজেশন নাই, এটা স্ট্রিং, তো স্ট্রিং এর ভিতরে তো কোনো সাজেশন নেই। ইনপুট টাইপ ইকুয়াল টু, না না না, আমরা তো বাটন বানাচ্ছি, তাহলে আমরা দিব বাটন, তারপরে ক্লাস ইকুয়াল টু, এখানে সিঙ্গেল দিতে হবে যেহেতু দুই পাশে আমার ডাবল কোটেশন, ভিতরে সবগুলো আমাকে সিঙ্গেল দিতে হবে। সো বিটিএন DANGER ডেঞ্জার দিয়ে দিলাম। আর তো কিছু কি লাগবে? ইনপুটের একটা ক্লোজিং লাগবে না, ভ্যালু লাগবে, ভ্যালু ইকুয়াল টু ক্যান্সেল, বাটন বানালাম। এই বাটনটা আমার এলিমেন্টের মতো তো বসাতে হবে না, এলিমেন্টের কোথায় বসাবো সেই বসানোর জায়গাকে আমি রেখে দিয়েছি, বা আমি কি তাকে চিনালাম যে তুমি এখানে বসাবা, তাহলে আমার বসানোর একটা জায়গা লাগবে। প্রথম হচ্ছে যে এরকম যে আমরা পিলার বানালাম, এখন পিলার কোথায় আমি বসাবো, আমার তো সেই জায়গা লাগবে। তো আগে তো আমি এখানেই জায়গার মধ্যে একসাথে পিলার বানাই ফেললাম, এখন পিলার আমার অন্য জায়গায় বানানো। সো এই জায়গায় আমি তাহলে কি করব, ধরেন একটা ডিপ নিয়ে রাখলাম, এটা সিলেক্টর দিয়ে রাখলাম যে ক্যান্সেল বাটন ডিপ, জাস্ট আমি একটা সিলেক্টর রেখে দিলাম যাতে করে আমি এর ভিতরে বাটনটাকে বসাতে পারি। সো আমি সিলেক্টরটা ধরলাম, ধরার পর
আমি যে কাজটা করব, আমার সেই সিলেক্টর ডট HTML, কেন HTML দিচ্ছি বলেন তো? বিকজ আমার এটাতে HTML, সো ক্যান্সেল বাটনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যখন কোনো কিছু থাকবে না তখন আমার ডিপটা কি হবে, ডিপের HTML কি হবে, ফাঁকা হবে, এমটি। ঠিক আছে, কি কি করলাম আমি আবার একটু বলি। আগে আমাদের যে বাটন ছিল সেটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, মানে ধরেন মুছে দিলাম, আমার এলিমেন্টে নাই। এখন আমি লজিক দিয়ে আমার এই জায়গায় কিছু একটা বানাতে হবে, হতে পারে টেবিল বানানো লাগতে পারে, টেক্সট বক্স বানানো লাগতে পারে, রেডিও বাটন বানানো লাগতে পারে, অনেক কিছু বানানো লাগতে পারে। আপনি দেখবেন যখন কাজ করতে যাবেন তখন আপনার নিজেরই ফিলটা তৈরি হবে যে এখানে তো এটা আসলে এখন দরকার, কিন্তু এটা তো আমি এলিমেন্টে শুরুতে দিয়ে আসবো না, দিয়ে এসে আবার পেজ লোডে হাইড করব না, আবার হাইড করে এখানে দেখাবো কি করে, এরকম অনেক কিছু হতে পারে। তো তখন আপনি কিভাবে কাজগুলো করবেন, এভাবে বসে আপনি ডাইনামিক্যালি জিনিসগুলো বানাবেন। আচ্ছা, তো আমি কি করলাম, একটা বাটন নিলাম, এটার ভিতরে একদম পিওর HTML, আর কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে আমি যা লিখলাম এখানে কিন্তু তাই। সো বাটনটাকে আমি কি করলাম, আমার একটা সিলেক্টর রাখলাম, সিলেক্টরের HTML এর ভিতরে পুশ করলাম, বিকজ আমাকে তো ধরতে হবে যে কোন জায়গায় আমি এটাকে বাটনটাকে বসাবো, সেই জায়গাটা আমার ধরতে হবে। আমি ধরে এখানে বসাই দিলাম। আর যদি আমার টেক্সট বক্সে কোনো ভ্যালু না থাকে সেটাকে সে কি করে দিচ্ছে, মুছে দিচ্ছে। আমরা যাই একটু দেখি, তো কিছু একটা লিখি, নিচে চলে আসছে। কেন, যে ডিপ নিলাম আমরা ডিপের জন্য। আপনি এটাকে অ্যালাইন করে নিতে পারবেন, ডিজাইন তো আপনারা করতে পারবেন, বাট আমাদের যেটা চাওয়া ছিল সেটা কি আমরা পাচ্ছি? কে বললো না? কেন, আমাদের চাওয়া কিছু বাটন বানানো, আমরা কি বাটন বানাই নাই? তাহলে বাট আমার HTML কিন্তু নাই, বাট JS দিয়ে আমি কিন্তু সেখানে বানালাম। এখন যদি দেখেন আমি বাটনটা বানালাম, তো ইন্সপেক্ট করি, এলিমেন্টে যদি আমরা যাই, বডির ভিতরে এই দেখেন আমাদের সেই বাটনটা যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানালাম, এলিমেন্টে কিন্তু চলে আসছে। এখন আমি মুছে দিই, এলিমেন্টে কি আর আছে? এটা নাই, জাস্ট ডিপটা পড়ে আছে। সো আমাদের যেটা ছিল যে হাউ টু ক্রিয়েট এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি মডিফাই এলিমেন্ট, কি করে আমি এলিমেন্টকে মডিফাই করতে পারি। সো আমি এই বাটনটা এখানে দিই। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, পেজ লোডে আমরা হাইড করেছিলাম না, ধরেন আমি পেজ লোডে আসলে হাইড করতে চাই না, কিন্তু আপনার কোনো দিয়ে লজিক দিয়ে আমি সেটাকে করতে চাই, শো হাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? ওকে, সো আমরা শুরুতে এরকম ছিল, ধরেন আমরা পেজ লোডে কি করেছিলাম, এটাকে হাইড করে দিয়েছিলাম, এরপর আমরা আমাদের কাজে আবার শো হাইড করেছিলাম। কিন্তু ধরেন পেজ লোডে আমি হাইড করব না, তাহলে আমি কি করে হাইড করতে পারি? আমার তো হাইড করা লাগবে, আমি কি করে হাইড করব? আপনি সুন্দর মতো এখানে লিখে দিবেন স্টাইল ডিসপ্লে নাম, ডিসপ্লে কি করে দিবেন, নান করে দিবেন। এই যে হাইড হয়ে গেল, এখন আমরা লিখি, দেখাচ্ছে, মুছে দিয়ে চলে যাচ্ছে, তাই না? তার মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা কম্বাইন করে কিন্তু কাজ করতে পারছি। এখন এবার আরো কিছু মজার জিনিস আপনাদেরকে দেখাই, হাউ টু মডিফাই এলিমেন্টকে কি করে মডিফাই করা যায়। ধরেন এই টেক্সট বক্সের এই বাটনই ধরেন, এই যে বাটনটা, এখানে একটা টেক্সট বক্স আছে, আমি একটু দেখি টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিলে আদৌ এটা চেঞ্জ হয় কি না, তাহলে ওইটা নিয়ে কাজ করব। চেঞ্জ হয়, ওকে, তার মানে আমরা ইফেক্টটা পাবো, বুঝতে পারবো। সো আমি এখন চাচ্ছি যেটা, যে এই বাটনে এখানে যখন সে লিখবে তখনই এটার একটা ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে। আমাদের এই চাওয়া অনুযায়ী হাউ টু মডিফাই এলিমেন্ট, আমরা এলিমেন্টকে কি করব, মডিফাই করব, যেরকম আছে সেটা থেকে পরিবর্তন করব। সেটা আমরা কি করে করতে পারি, আমাদের ওই একই জায়গায় আসবে কথা সব, যেখানে আমরা ভ্যালু পেলাম
ভ্যালু পাওয়ার পর আমরা ডলার দিস ডট অনেকভাবে আপনি করতে পারেন। আপনি আলাদা করে ক্লাস লিখে করতে পারেন, আলাদা একেবারে অ্যাট্রিবিউট বসাই দিতে পারেন, ডট অ্যাট্রিবিউট দিয়ে এটিটিআর দিয়ে বা প্রপস দিয়ে বসাই দিতে পারেন, মানে অনেকভাবে করা যায়। কীরকম, যেমন আমি বললাম যে এখানে আমি একটা ভেরিয়েবল ধরবো, ভেরিয়েবল স্টাইল ইকুয়াল টু, আপনি এখানে বসে ওই যে এইমাত্র যে স্টাইলটা আমি লিখে আসছি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ওই কথাটুকু আপনি এখানে নিয়ে আসছেন, নিয়ে এসে এখানে কি করবেন, এটিটিআর, এবার এখানে আপনি স্টাইল কথাটা ওকে বলে দেন। অটোমেটিকের ভিতরে এই যে স্টাইলটুকু ছিল, স্টাইলটুকু ওখানে পুশ হয়ে যাবে, পুশ হয়ে গেলে ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। এ হচ্ছে লিনিয়ার স্টাইলে, লিনিয়ার, যে আমি একদম নিজের হাতে দিলাম, বানান ভুল হলে কাজ করবে না, একদম লিনিয়ার স্টাইলে। যেমন এই যে এখানে আমরা যদি বলি ইনপুটের টি দিলাম না, কাজ করবে, ঠিক এটাও এরকম। বাট আপনি যদি মনে করেন যে না, আপনি জাভাস্ক্রিপ্টের প্রপার সিএসএস এর মেকানিজম আপনি অ্যাপ্লাই করবেন, প্রপার সিএসএস মেকানিজম, তাহলে আপনি লিখবেন ডট সিএসএস, প্রথমে দিবেন হচ্ছে আপনার প্রপার্টির নাম। প্রপার্টির নাম কি ছিল আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার, মুছে তো দিলাম, BACGROUND, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এরপরে কমা দেন, এরপরে ভ্যালু দেন রেড। অ্যাড সিএসএস না, শুধু সিএসএস, কে বলতে পারবেন? আমরা একটু ইন্সপেক্ট করি, একটা এরর দেখতে পাচ্ছি, অ্যাড সিএসএস সম্ভবত। ব্যাকগ্রাউন্ড বানান কি ঠিক আছে দেখেন তো, অ্যাড সিএসএস না, সিএসএস, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার। ভালো মতো দেখায় না, তো দেই, এই যে হয়ে গেল। আসলে আমি তো খুব একটা কালার চিনি না, তাই ধরেন যে বিদঘুটে বিদঘুটে কালারগুলো দিয়ে আর কি, তাও ভালো। এভাবে আমরা চাইলে কি করতে পারি, এই যে দেখেন আমার যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টের এখন কন্ট্রোল কি পুরোটা আমার হাতে, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার মতো করে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে ফেলতে পারি। আপনি একেবারে টেবিল থেকে শুরু করে যে কোনো কিছু, পুরো পেজটাই আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, একদম পুরো পেজ, যেখানে আপনার HTML-ই নাই। এমনকি আপনি ধরেন, আমরা তো বললাম যে এখানে ডিপ এটা যদি না থাকতো, ডিপ এটা যদি না থাকতো, আমি বাটন কি করতে পারতাম না, এখানে বসাইতে পারতাম না। ধরেন এই পেজে কিছু নাই, আপনি তারপরেও পারবেন, একদম ডকুমেন্টার ভিতরে আপনি ডিপ পুশ করতে পারবেন, ওই ডিপকে ধরে ধরে আপনি কাজ করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট শিখতাম, HTML HTML CSS না শিখলে তো বোঝা যাবে না। খুব ফাস্ট কাজ করতে হবে। কোনটা এটা, জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট তো খুবই ফাস্ট, খুবই ফাস্ট। আচ্ছা, সো আমাদের এ পর্যন্ত গেল হাউ টু মডিফাই এলিমেন্ট। এরপর হচ্ছে কি, বুটস্ট্র্যাপ মডেল। বুটস্ট্র্যাপ মডেল কি করে ইউজ করে, ওটা খুব ইজি, এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা যাব getbootstrap.com-এ, ওখানে মডেল আমরা দেখতে পাবো, ওখান থেকে জাস্ট মডেল কপি করে নিয়ে আসবো। কম্পোনেন্ট মডেল জাভাস্ক্রিপ্টের ভিতরে পাওয়ার কথা। এই হচ্ছে মডেল। মডেল কি একটু দেখাই, এই হচ্ছে মডেল, এটার সাথে আপনারা পরিচিত, আপনারা বিভিন্ন সাইটে এগুলো দেখতে পান, ছোট ছোট পপ আপ। সো আমরা ছোট একটা নেব, স্মল মডেল, জাস্ট এটা নিই। সো স্মল মডেল, এই যে এখানে আছে, কোডটা কপি করব, বেশি কিছু দরকার না, জাস্ট কোডটা কপি করব। কপি করে আমাদের এই পেজে আমরা বাটনের নিচে এখানে এসে পেস্ট করে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। যে কোনো জায়গায় পেস্ট করা যাবে, যে কোনো জায়গায়, মানে আপনার পেজে আর কি, এই যে চলে আসছে। স্যার আমরা ব্রেসার ইউজ করে যে সহজে পপআপ বানাইতে পারি, এত কষ্ট করে এই যে বানাই, মানে এত কষ্ট করে বানাতে পারি অ্যাঙ্গুলারে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে কম্পোনেন্ট তৈরি করে, দরকার কি এটা, যদি এটাই মানে সেটা
আমার এই ক্লাসটা অ্যাঙ্গুলারের না, আমি কি করে আপনাকে এখন উত্তর না, দেবো? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এইটা যদি করা যায় হ্যাঁ। তাহলে কত কিছু করার দরকার? সেটার উত্তর আমি সেখানে দেব। ওকে, সো আমরা আসি স্মল মডেল। এই স্মল মডেলে এই যে এটার ভিতরে এখন আপনি একটা টেক্সট বক্স লিখেন। আপনার ধরেন একটা টেক্সট বক্স কোথায়, এটা একটা ফর্মের মতো, আপনি আপনার সব কিছু এর ভিতরে লিখতে পারবেন। এই যে টেক্সট বক্স আমরা পেয়ে গেলাম। আপনি সুন্দর করে এখানে প্যানেল দিতে পারেন, ওই যে গতদিন আমরা প্যানেল দেখছিলাম না, অর্থাৎ এর ভিতরে আপনার যা যা দরকার আপনি তা তা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আর কি বাকি আছে? বাকি হচ্ছে অ্যাজাক্স কল। স্যার মডেল থেকে তো ডাটা পাস করা যাবে। মডেল থেকে না, মডেল থেকে। এই যে এখান থেকে আপনি ডেটা পাস করতে চান, অবশ্যই পারবেন, না হলে এটা দিছে কেন? অবশ্যই পাস করতে পারবেন। আমরা দেখব আগামী ক্লাসে, আমরা দেখব মডেল থেকে অ্যাজাক্স বিগিং ফর্ম দিয়ে কি করে সার্ভারে পোস্ট করা যায়। এটা আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলব। নেক্সট ক্লাসে আমাদের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে পার্শিয়াল ভিউ কি করে রেন্ডার করা যায়, 2 নম্বরে হচ্ছে সেখান থেকে কি করে আবার পোস্ট করা যায়, আর 3 নম্বর হচ্ছে মাস্টার ডিটেল। তো মাস্টার ডিটেলটা আমার গিটহাবে লিঙ্ক দেওয়া আছে, গিটহাবে প্রয়োজন আপনাদেরকে আমি ক্লাস শেষে দিয়ে দেবো, সোর্স কোড আপনারা নামা নিতে পারবেন, ওখান থেকে আপনাদেরকে আমি দেখাই দেবো। আর আপনাদেরকে যাদেরকে আমি অলরেডি বলে আসছি আপনারা ভিডিওটা দেখে আসার জন্য, আপনারা যদি দেখে ফেলেন আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে, আর না দেখে আসলে কষ্ট হবে। পরে বলবেন ভাইয়া খুব দ্রুত আগায়, কোনো সমস্যা না। বাকি হচ্ছে অ্যাজাক্স। তো আমরা মোটামুটি ওয়েব পেজের যে কাজগুলো ছোট ছোট আমরা এগুলো দেখে ফেললাম, কী করে করবো, চেঞ্জ করব বা অ্যাড করব, আপডেট করবো, এগুলো আমরা করে ফেলতে পারছি। বাট এখন আমি যদি বলি যে না সার্ভার থেকে আমি ডেটা আনবো, সেটাকে আমরা এখনও দেখি না যে সার্ভার থেকে আমি একটা ডেটা নিয়ে আসবো। তো আমরা একটু দেখি যে কী করে সার্ভার থেকে আনতে হয়। সার্ভার থেকে আনার উপায় হচ্ছে আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে, এক্সাম্পল রিকোয়েস্ট। মানে অ্যাজাক্স নাম তো আপনারা শুনেছেন, এজাক্স মানে কি? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সাম্পল, রাইট? তো অ্যাসিনক্রোনাস আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে HTTP-র মাধ্যমে। তো খুব সহজ, অনেকভাবে করা যায় অ্যাজাক্স। আপনাদের এই যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনে দেখবেন অনেকভাবে অ্যাজাক্স দেওয়া আছে, কোনটার কাছে সেখানে দেওয়া। আমি এখানে 2 ধরনের আপনাদেরকে দেখাবো। তো আমি চাই যে গেট নেম, যেটা গেট, আরেকটা বাটন নিয়ে আসি। get data from server। সো আমি চাচ্ছি এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা একটু অন্য কালার দিই, কত সুন্দর কালার। এই বাটনটাতে ক্লিক করলে একদম সার্ভার থেকে, অর্থাৎ একদম আমাদের কন্ট্রোলার থেকে, কন্ট্রোলার কই, একদম কন্ট্রোলার থেকে আমরা একটা ডেটা নিয়ে যাব, কেমন? নিয়ে গিয়ে আমরা সেখানে দেখাবো, তাহলে তো আমাদের অ্যাজাক্স রিকোয়েস্ট জানা হয়ে যাবে। সো আমরা আসি কিভাবে করবো। আমরা জানি প্রথমে এর এগেইনস্টে আমাদের কি করতে হবে, ইভেন্ট তৈরি করতে হবে না? ইভেন্ট তৈরি করতে হবে। তো আমরা ইভেন্টটা তৈরি করে ফেলি। সো অ্যাজাক্স রিকোয়েস্ট করার জন্য আমাদের কিছু জিনিস আমাদেরকে একটু মানতে হবে। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউআরএল, তাই না? ইউআরএল জিনিসটা লাগবে, যে কোন ইউআরএলে আমরা আসলে রিকোয়েস্টটা পাঠাবো সেটা আমাদেরকে জানতে হবে, এবং কোন কন্ট্রোলার। ইউআরএল মানে তো হচ্ছে কন্ট্রোলার এবং অ্যাকশন। সো আমরা আসি, যেহেতু আমরা যেই করে অ্যাজাক্স করবো, প্রথমে আমরা দিব $.ajax দেওয়ার পর আমরা ফার্স্ট প্যাকেট দিব, তার ভিতরে সেকেন্ড প্যাকেট ঢুকে গেলাম। অ্যাজাক্সের কিছু প্রপার্টি আছে, আপনাদের ডকুমেন্টেশনে দেওয়া আছে, আপনারা দেখবেন। প্রপার্টিগুলোর মধ্যে প্রথম হচ্ছে টাইপ, বানান ভুল হলে সে বলবে না যে বানান ভুল হয়েছে। আপনারা অলওয়েজ পোস্ট দিবেন, কি দিবেন? পোস্ট, গেট দিবেন না, পোস্ট দিবেন। ওইটা যদি গেটও হয়, নর্মালি তো আমরা জানি কিছু না দিলে সেটা গেটও যদি হয়, আপনারা এখান থেকে কি পাঠাবেন? পোস্ট পাঠাবেন। আচ্ছা, এটা কেন? কারণ হচ্ছে
আপনি যদি গেট পাঠান, গেট আপনি HTML এর জন্য কোনো এলিমেন্টের জন্য বা একটা পেজের জন্য আপনি গেট করতে পারেন, কিন্তু যদি আপনি ডেটা চান অনেক সময় গেট করলে অনেক ধরনের ডেটা আপনি ঠিকমতো পাবেন না। অনেকগুলো ডেটা যদি একসাথে পাঠায় ঠিকভাবে পাবেন না, দেখবেন যে 10 বার পেলেন 3 বারের টাইমে পাবেন না, এরকম অনেক সময় হতে পারে। এজন্য ফর সেফটি হচ্ছে পোস্ট। হ্যাঁ, কখনো যদি এরকম হয় যে আপনার একই নামে দুটো মেথড, একটা গেট এবং একটা পোস্ট, তখন তো আপনি গেট এবং পোস্ট আলাদা করেই দিবেন। এই ছাড়া আপনার যদি সার্ভারে যত গেট রিকোয়েস্টই থাক না কেন, আপনি এখান থেকে কি পাঠাবেন? পোস্ট পাঠাবেন। এটাতে ডেটা মিস হবে না। আচ্ছা, আমরা টাইপ দিলাম হচ্ছে পোস্ট। আপনারা একটু খাতায় নোট করে নিতে পারেন। 2 নম্বরে লাগবে হচ্ছে আমাদের ইউআরএল। সো আমরা ইউআরএল দিচ্ছি হচ্ছে কাস্টমার্স। এটা মুখস্থ করে ফেলবেন একদম। স্যার ইউআরএল কি ফিক্স করে দিতে হবে? হ্যাঁ ফিক্স করে দিতে হবে ইউআরএল? হ্যাঁ হ্যাঁ, ইউআরএল এখান থেকে তো দিতে হবে। আপনার ইউআরএল তো আপনি নিজে বলে দিবেন। গেট কাস্টমার নেম। 3 নম্বরে আপনি দিবেন হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ এটা বলে দিতে হবে application/json character set equal to UTF-8 এটা বলে দিতে হবে। একটা ভালো মতো করতে পারলে তো বাকিগুলো কপি পেস্টই করবেন। এরপর হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে যদি আপনি কোনো ইয়া পাঠান, প্যারামিটার যদি পাঠাতে চান, আপাতত আমাদের কোনো ইয়া নাই, প্যারামিটার পাঠালে সেটাকে স্ট্রিংইফাই করে আপনি পাঠাবেন। যদি থাকে তাহলে দেবেন, না দিলে নাই। এটা হচ্ছে প্যারামিটারের জন্য, যদি আপনি কোনো প্যারামিটার পাঠাতে চান। আমরা দেখব, দুটোই আমরা দেখব। 3 নম্বর হচ্ছে সাকসেস। এই সাকসেস হচ্ছে আপনার ফাংশন। এখানে হচ্ছে আপনার রেসপন্স আসবে। সাকসেস মানে হচ্ছে কি, যদি সে ঠিকমতো গিয়ে কাজ করে আসতে পারে তাহলে সে যে ডেটা রেসপন্স করবে সেটা কোথায় পাবো? এখানে বসে পাবো। সো আমি দিচ্ছি ইফ রেসপন্স ডেটা নট ইকুয়াল টু নাল, যেহেতু সার্ভার থেকে আসবে নাল আসতে পারে, অ্যান্ড রেসপন্স ডেটা নট ইকুয়াল টু আনডিফাইন্ডও আসতে পারে, অ্যান্ড রেসপন্স ডেটা নট ইকুয়াল টু এমটি স্ট্রিং। তাহলে তুমি কি করো, তুমি যে নেম টেক্সট বক্স 2 যেটা, এর ভিতরে তুমি নেমটা বসায় দাও। খেয়াল করে দেখেন কি কি করলাম, জাস্ট মনে রাখবেন টাইপটা বলতে হবে, আমার রিকোয়েস্টটা গেট নাকি পোস্ট। ইউআরএল আমি কোন ইউআরএলে কল দিব, কষ্ট হচ্ছে শুধু এই লাইনটা, আর কিছু না। অ্যাকচুয়ালি এই লাইনটা একটু মনে রাখা, application/json character set UTF-8। এটা আপনারা দেখবেন আপনার HTML পেজের উপরেও এটা থাকে। হ্যাঁ, তো এটা আপনি লিখে দেবেন ব্যাস। মানে কি এটা হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা আসবে সেটা যেন জেসন ফরম্যাটে কন্টেন্টটা আসে, যেন জেসন টাইপের আসে। এবং হ্যাঁ, ও আচ্ছা, জেসন টাইপ কি? এটা গুড একটা কোশ্চেন। ঠিক আছে, আমি যাচ্ছি জেসন, এখন আমি যেহেতু যাই নাই বলতেছি। যেটা জেসন নিয়ে যখন কথা বলবো তখন আবার ক্যারেক্টার সেট UTF মানে হচ্ছে এটা আপনার কি বলে না, ইউনিকোড সাপোর্ট, অর্থাৎ আপনার জন্য বাংলা সাপোর্ট করে, এটার জন্য হচ্ছে এটা ইউনিকোড সাপোর্টের জন্য। তারপর স্ট্রিংইফাই, json.stringify মানে হচ্ছে জেসনে এটাকে কনভার্ট করে ফেলা, অর্থাৎ আপনি যদি কোনো প্যারামিটার পাঠান সেই প্যারামিটার যেন জেসন ফরম্যাটেই তার কাছে যায়। বারবার জেসন কথাটা আসতেছে, জেসন কি জিনিস একটু বলে ফেলি। আপনারা যাবেন হচ্ছে json.org তে, json.org। এখানে গেলে এখানে খুঁজে বের করবেন যে সি শার্প কোথায়। এই হচ্ছে সি শার্পের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এইখানে যা আছে এগুলো একটু স্টাডি করবেন, ওদের এখানে বেশ কিছু জিনিস বলা আছে, একটু পড়লে আপনি আনসার পেয়ে যাবেন। এবার প্রাথমিকভাবে আমি বুঝাই দিই জেসন আসলে কি জিনিস। জেসন হচ্ছে এমন একটা কি বলে এটাকে, এমন একটা টাইপ, এমন একটা ধরনের টাইপ যেটা সকল ল্যাঙ্গুয়েজে মোটামুটি বুঝে। যেমন আপনি যদি PHP দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানান, সে যদি জেসন রিটার্ন করে
সেটা দিয়ে আপনি যেই কাজ করতে পারবেন। আপনি যদি ডটনেট দিয়ে বানান একই কাজ করতে পারবেন, আপনি যদি আইফোন দিয়ে বানান একই কাজ করতে পারবেন এবং সেটা মোবাইল বুঝতে পারে, যে কোনো ডিভাইস বুঝতে পারে। অর্থাৎ জেসন হচ্ছে অনেকটা ইউনিভার্সাল একটা প্ল্যাটফর্মের মতো, ইউনিভার্সাল একটা প্ল্যাটফর্ম যেখানে কী কী জিনিস থাকে। আপনারা এক্সএমএল নিয়ে কেউ স্টাডি করছিলেন? এক্সএমএল কি একদম বাইটে থাকে না, যেটা সবাই চিনতে পারে, ঠিক তারপরে ভার্সনটা হচ্ছে আসলে জেসন। জেসন এরকম সবাই এটাকে চিনতে পারে। তো জেসন দেখতে আসলে কেমন? জেসন দেখতে মানে ওনার চেহারা দেখে ভয় লাগছে। জেসন দেখতে আসলে কোনো কিছু না, এটা কি এবং এটা ভ্যালু, কি এবং ভ্যালু। সো তার ফরম্যাটটা হচ্ছে এরকম থাকে, যেমন ভার, যে আমি বলতেছি একটা প্যারামিটার আমি পাঠাবো, প্যারামস ইকুয়াল টু, এই যে দেখেন সেকেন্ড বাইট দিয়ে শুরু করলাম না, এটা হচ্ছে জেসন ফরম্যাট। আমি ঢুকলাম, আমি দিলাম হচ্ছে নেম কোলন, এখানে আমি দিব হচ্ছে ভ্যালু কামাল। এই যে জিনিসটা আমি দিলাম এটাই হচ্ছে জেসন ফরম্যাট। কি এবং ভ্যালু, কি ভ্যালু, এর বাইরে আর কিছু নাই, কি ভ্যালু কি ভ্যালু। ওকে, সো এখন তার কাছে যাবে কি হিসাবে, যে প্যারামিটার যদি আমি এখন এখানে পাঠাই দিই, এটা এই ফরম্যাটে সুন্দর মতো সার্ভারের কাছে চলে যাবে। এটা আমরা আরও ক্লিয়ার হবো নেক্সট ডেতে, আমি জেসন নিয়ে আরেকটু আলোচনা করব, তখন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। বাট জেসন হচ্ছে এটাই, আর কিছু না, কি ভ্যালু পেয়ার, আর কিছু না। এবং স্ট্রিং, কি ভ্যালু স্ট্রিং, বুঝা যাচ্ছে? সো আমরা আসি এক এক করে। তারপরে কি করলাম, ডেটা। এটা আমার এখানে না হলেও চলে, যেহেতু আমি কোনো প্যারামিটার পাঠাচ্ছি না, বাট আপনি রেখে দিতে পারেন, প্রবলেম নাই। সাকসেস হচ্ছে সার্ভার যদি আমাকে ঠিকঠাক মতো পাঠায় তাহলে আমি এখানে পেয়ে যাব। ওকে, সো আমরা এই নামে গেট কাস্টমার নেম, এই নামে আমরা এখন একটা কি বানাবো, অ্যাকশন বানাবো। সো পাবলিক জেসন রেজাল্ট, আপনি অ্যাকশন রেজাল্টও দিতে পারেন, নো প্রবলেম, কোনো প্যারামিটার নাই। রিটার্ন জেসন, যেহেতু বলতেছি জেসন রেজাল্ট, তার মানে তো জেসন করেই পাঠাতে হবে, এই জন্য দিয়ে দিলাম জেসন ইজ একটা মেথড, এর ভিতরে আপনি যা দিবেন সে তাকে জেসন করেই পাঠিয়ে দেবে, অর্থাৎ কি ভ্যালু বানাই দিবে। ওকে, আর যদি এখানে যদি আমি একটাই দিলাম, কোনো কি নাই, সে এটাকেই ভ্যালু হিসাবে ধরে নেবে। বুঝতে যাচ্ছে? আমরা দেখবো রেসপন্সটা ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কী পাঠায়। আমি একটা ডিবাগ পয়েন্টার ধরলাম, দুই জায়গায় এখন রান করতে হবে, দুই জায়গায় আমরা ডিবাগ ধরবো, ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড। এগুলোর ভিতরে ধরা যাবে না, ধরতে হবে কোথায়, সাকসেস এসে আপনি ধরতে পারবেন, সাকসেসের ভিতরে। এগুলো তো ধরা যাবে না, এগুলো তো ধরে আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ এ পর্যন্ত রিকোয়েস্ট এখনও যাচ্ছে না। যখন এ পর্যন্ত কমপ্লিট হবে, এতটুকু কমপ্লিট হবে, তখনই রিকোয়েস্টটা যাবে। আমরা ধরবো কখন, সার্ভার থেকে ঘুরে যদি আসে তখন আমরা ধরবো, সেটা আমরা সাকসেসের ভিতরে ধরলাম, এই যে ইফের ভিতরে। আর পাশাপাশি আমাদের সার্ভার সাইডে তো একটা আমাদের ধরা আছেই, দুই জায়গায় আমরা ধরে ফেললাম। সো আমরা এই বাটনে ক্লিক করলাম। কী ব্যাপার, কি এরর আসতেছে একটু দেখি। কাস্টমার্স গেট কাস্টমার নেম, কেন দুইবার কেন হয়েছে? আচ্ছা, এখানে একটা ইয়ে দিই নাই, এই জন্য সে যে উপর থেকে ইয়েটা নিয়ে নিছে। আবার আমরা যাই, এবার দেখেন রিকোয়েস্ট কিন্তু চলে আসছে। তো আসার পর আমরা এখানে জেসন বানালাম, ভালো কথা। ও আসলে কি পেলো দেখেন, যা পাঠালাম তাই কিন্তু পেলো, এবং সেটাই কি করে দিবে, এই যে যেখানে আমি সেট করার কথা বললাম সে ওখানে সেট করে দিল। আপনি হারাচ্ছেন কথা আমাকে বলেন তো, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বুঝতেছেন না। কয় লাইন লিখলাম, টাইপ তো আপনারা জানেন, টাইপ এবং ইউআরএল তো জানেন, শুধু এই লাইনটুকুই তো আপনার কাছে কঠিন। তো এটা তো বলে দিলাম এটা আমার কেন লাগবে, আর এরপরে তার কিছু করিনি, এই লাইনটা আপনি ফেলে দেন, এই লাইন তো আপনার এখন লাগছে না। সাকসেস এটা একটা প্রপার্টি, এখানে একটা সিম্পল একটা অ্যাকশন রেজাল্ট আমি বানালাম, যেটা বললাম যে না ও আসলে জেসন ফরম্যাটই পাঠাবে। আপনি এখান থেকে স্ট্রিংও পাঠাতে পারতেন, কোনো প্রবলেম নাই, কিন্তু মনে রাখবেন জাভাস্ক্রিপ্টকে আপনি জেসন ফরম্যাট করেই দিবেন। কি করে দিবেন? জেসন ফরম্যাট করেই আপনি দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমি অন্যদিন ভুলে যাই বলতে পারবো না, যেমন হচ্ছে আমি এখানে ডিবি কনটেক্সট নিচ্ছি আপাতত বোঝার জন্যে, পরে আমি আবার মুছে দেব যদি পাই আর কি, এখানে বসে আর ডিবি ইকুয়াল টু
নিউ প্রজেক্ট ডিবি কন্টেক্সট পাবো না, ও সব তো আলাদা, ডিবি কন্টেক্সট না আমি এখান থেকে পাবো না। তাহলে ধরেন আমি কাস্টমার ম্যানেজার দিয়ে সব নিয়ে আসি, কাস্টমার্স ইকুয়াল টু কাস্টমার ম্যানেজার ডট গেট অল, গেট অল কল করলাম। এখন দেখেন আমি টোটাল কাস্টমারটুকু আমি জেসনে পাঠিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। সি শার্প এটা সে হিসেব করে ফেলতে পারে, সি শার্পের কাছে এটা কোনো ইস্যু না। কিন্তু আমি যদি জাভাস্ক্রিপ্টের কাছে, এখন আমি জানি এখানে কি আসবে, লিস্ট অফ কাস্টমার আসবে না। ধরেন আমি জাস্ট এখানে একটা লুপ চালাচ্ছি, আর কিছু করবো না। একটা লুপ চালিয়ে আমি এখানে এই যে ডিপটা, এই ডিপের ভিতরে পাশে এখানে আমি একটা নিই, একটা স্প্যান নিই। আচ্ছা মাই স্প্যান একটা আমাদের আছে, মাই স্প্যানের ভিতরে ধরেন কাস্টমারের নেমগুলো আমি দেখাবো, সেটা এখানে থাকুক। আমরা জানি যেহেতু আমার লিস্ট আসতেছে, তার মানে আমি কি করব, লুপ চালাবো, রেসপন্স ডেটা কলব্যাক ফাংশন, এর ভিতরে কি এবং ভ্যালু। সো আপনি জানেন যে কোন প্রপার্টির ভিতরে ভ্যালু আছে। অ্যাপেন্ড, এ ডাবল পি ই না, অ্যাপেন্ড ভি ডট কি আসবে বলুন তো, ভি ডট কাস্টমারের প্রপার্টির নাম কি, নেম না নাকি নেম, ভি ডট নেম আমি দিলাম। বুঝাচ্ছি আসলে যে কি ঘটবে। সো আমরা এখানে একটা ডিবাগ পয়েন্টার আমাদের ধরা আছে এবং সার্ভার সাইডে একটা ডিবাগ পয়েন্টার ধরা আছে। অ্যাপ্লিকেশন রান করি আমরা। অ্যাজাক্সে এসে মনে হয় একটু গোলায় যাচ্ছেন আপনারা, যদিও 3-4 লাইন। আমি আবারও সেই বাটনে প্রেস করছি, সার্ভারে কল আসছে। খেয়াল করে দেখেন একটা কাস্টমার আমি পাচ্ছি, তার ভিতরে যদি আমি যাই তার সাব ডিস্ট্রিক্ট পাচ্ছি, তার ভিতরে যদি যাই তার ডিস্ট্রিক্ট পাচ্ছি, তার ভিতরে যদি যাই তার সাব ডিস্ট্রিক্ট পাচ্ছি, তার ভিতরে ডিস্ট্রিক্ট, তার ভিতরে সাব ডিস্ট্রিক্ট। মানে এটার কি কোনো শেষ আছে? শেষ হবে? হবেও না। তো আমি এখান থেকে ছেড়ে দিলাম। আমাকে বলেন ফ্রন্ট এন্ডে তো আমার এখানে ইয়ে ধরা, ডিবাগ ধরা, আমি কেন এখানে ডিবাগটা পাই না? আমার এখানে ভ্যালু এখন পাওয়ার কথা না? একটু কিন্তু ভ্যালু পেয়েছিলাম, কামাল পাইনি, আপনারা রেসপন্স করছেন না কেন? এখন তো আমার পাওয়ার কথা, তাহলে আমি পাচ্ছি না কেন? সার্ভার কিন্তু আমাকে ঠিকমতো পাঠাই দিছে, বাট আমি এখানে পাচ্ছি না। এটাকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি। কি বলে? সার্কুলার ডিপেন্ডেন্সি। মানে সি শার্প ঠিকমতো তাকে ভ্যালু দিয়ে দিচ্ছে, কিন্তু যখন সে জেসন ফরম্যাট বানাচ্ছে, বানাতে বসে সে এটার আর অন্ত খুঁজে পায় নাই যে কোথায় গিয়ে সে শেষ হবে। বুঝতে পারছি? এই জন্য আমার এখানে আর কোনো রেসপন্স আসে নাই। কনসোলে কোনো এরর পাবো, ইন্টারনাল সার্ভার এরর, এটা দেখে আমরা কিছুই বুঝবো না। সো আমরা যাই, এই প্রবলেমটাকে কী করে আমরা সলভ করব। এখানে বসে আমাদেরকে জেসন ফরম্যাট বানাতে হবে। দেখেন কি ভ্যালু আর কিছু না। সো var json data list equal to customers dot select c new সেকেন্ড প্যাকেট। এই যে শুরু হয়ে গেল অ্যানোনিমাস টাইপ, তাই না? আমরা তো অ্যানোনিমাস টাইপ দেখেছি সি শার্পে। এই অ্যানোনিমাস টাইপ শুরু করে দিলাম। অ্যানোনিমাস মানে কিন্তু আমার জেসন ফরম্যাট হয়ে যাওয়া। সো আমি কি চাই, সি ডট আইডি, আমি যতটুকু চাই ততটুকু আমি পাঠাবো, ওকে নির্দিষ্ট করে দেওয়া। সি ডট আইডি, সি ডট নেম, যদি আমার সাব ডিস্ট্রিক্টের আইডি লাগে সি ডট সাব ডিস্ট্রিক্ট আইডি পাঠাই দিলাম। যদি আমার সাব ডিস্ট্রিক্টের নেম লাগে, এবার আমি একটা লিখব নতুন করে, সাব ডিস্ট্রিক্ট নেম ইকুয়াল টু সি ডট সাব ডিস্ট্রিক্ট ডট নেম। আচ্ছা, যদি আপনি এই নামটা না দেন তাহলে যে নেম হিসাবে যাবে, এবং নেম হিসাবে দেখেন এখানে আপনার আরেকটাও আছে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা এখানে কি করে দিলাম, এক্সপ্লিসিটলি আরেকটা
কি বানাই দিলাম কি, আর এগুলোর জন্য কি বানায় নাই কেন, কারণ এই নামে অটোমেটিক কি তৈরি হবে। আচ্ছা, তারপরে ডিস্ট্রিক্টের নাম আমাদের লাগতে পারে, যেহেতু নাম লাগবে আমরা আইডিও অলওয়েজ রেখে দেব। সো সি ডট সাব ডিস্ট্রিক্ট ডট ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আইডি নামে আমার কিটা তৈরি হবে। এবার ডিস্ট্রিক্ট নেম ইকুয়াল টু সি ডট সাব ডিস্ট্রিক্ট ডট ডিস্ট্রিক্ট ডট নেম। এবার বলেন আর কি কোনো সার্কুলার ডিপেন্ডেন্সিতে যাবে, কোনো রেফারেন্স তৈরি হবে? তৈরি হবে না, বিকজ আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি আমার এতটুকুই দরকার। তোমার ভিতরে কে চাইল্ড আছে, তোমার ভিতরে কে প্যারেন্ট আছে, সেটা কি আমার আর দরকার আছে? দরকার নাই। এবার দেখেন ফাইনালি আমি জেসন যে লিস্টটা বানালাম সেই লিস্টটা এখানে রিটার্ন করে দিচ্ছি। তো আমরা আবার একটু রান করি, একটা মনে হয় ব্র্যাকেট দিই নাই। ও আচ্ছা, দেখেন সেই ইরোরও ধরে না। আরে ক্লিক করলাম, আবার আগের মতো তুলে নিয়ে আসলাম। এবার দেখেন তোমার কিছু জিগাই না, দেখেন সে একদম কি এবং ভ্যালু বানাই দিল না। এর বাইরে কি আর কিছু আছে? যতটুকু আমি তাকে দিলাম ততটুকু কিন্তু সে আমাকে বানাই দিল, এবং এটাই আমি রিটার্ন করে দেব ফ্রন্ট এন্ডকে। এখানে আর কোনো ওই আপনারা দেখবেন প্রক্সিস, যেটা প্রক্সি কিন্তু এখন আর যাচ্ছে না। প্রক্সি বুঝতে পারছি আমরা? আরে না, এই যে দেখেন ডাইনামিক প্রক্সি, এর জন্যই তো সে আসলে ঘুরতে থাকে। আর এখানে শিখে সেই ডাইনামিক প্রক্সি আছে? এই যে এখানে কি আর কোনো ডাইনামিক প্রক্সি আছে? নাই। সো এখান থেকে আমি পিওর পাঠিয়ে দিতে পারলাম, এবং দেখেন আমি কিন্তু ফ্রন্ট এন্ডে ধরে ফেলছি। এই যে ফ্রন্ট এন্ডে আমরা ধরে ফেললাম লিস্ট। এবার যদি আমরা ভিতরে একটু দেখি কি কি আছে, আমরা জানি আরে যেটাই আমরা পাঠালাম সেটাই কিন্তু চলে আসছে। সো এই যে সৈকত চলে আসছে। এবার বুঝছি জেসন কি জিনিস, এবং জেসন না যদি আমি ঠিকমতো ওখান থেকে বানাই না দিই, আমি এখানে বসে ডেটা পাবো না। ক্লিয়ার? এবং এই জেসন ফরম্যাট আপনি যেটা পাঠালেন, এটা যদি আপনি কেউ অ্যান্ড্রয়েডের একটা মোবাইল অ্যাপ্লিকেশনও যদি বানায়, তাকে আপনি ফরম্যাট দিয়ে দেন, সে পেয়ে যাবে। অর্থাৎ জেসন এটা সবাই রিসিভ করতে পারে, ইউনিভার্সাল। বুঝা যাচ্ছে? আচ্ছা, ক্লাস আছে? ঠিক আছে, জানো। বাকি হচ্ছে ক্যাসকেডিং। ক্যাসকেডিং দেখে ফেলবো আজকে। ওকে, ঠিক আছে। ক্যাসকেডিং আর ইমেজ আপলোড, ইমেজ আপলোডও কালকে দেখাই দেবো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকে আমরা কতটুকু শেষ করলাম? 6টা পর্যন্ত শেষ করলাম। তো কালকে আমাদের কি কি জিনিস বাকি? প্রথমে হচ্ছে আমাদের ক্যাসকেডিংটা বাকি, 2 নম্বরে হচ্ছে আমাদের ইমেজ আপলোডটা বাকি, 3 নম্বরে হচ্ছে আমাদের পার্শিয়াল দেখানো, 4 নম্বর হচ্ছে মাস্টার ডিটেল। ওকে, কোনটা? এই ফাইল আমি কি কখনো না দিয়েছি কোনো কিছু? এটার কথা বলছেন? আমি তো বললাম আপনি কোডের কথা বলছেন। অ্যাজাক্সের একটা ডকুমেন্ট ছিল আপনার, ওটা দিয়ে দিচ্ছি ফোল্ডারে। এটা দিয়া আগামী দিন অ্যাজাক্স আছে। আচ্ছা আচ্ছা, খুলবো? আচ্ছা, সবাই চলে যাওয়ার আগে আপনি জান, আপনি আপনাদের গ্রাজুয়েশন শেষ সবার মোটামুটি শেষ? আপনার শেষ না, আপনি বাদ শেষ কার একটা হাত উঠান তো। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা যে মাউন্ট ভাইয়ের ফার্মে এনলাইটেন সলিউশন, ওখানে হচ্ছে ইন্টার্নশিপের সুযোগ আছে। যারা আগ্রহী তারা হচ্ছে সিভি দিবেন, দিয়ে দেবেন, দিবেন আপনারা করে তারপর হচ্ছে দিবেন। ওখানে ইন্টার্নশিপ প্রোগ্রামে
আর তারপরে হচ্ছে ওটার পাশাপাশি হচ্ছে আপনাদের এখানে ওইটার হিসেবে এখানে হচ্ছে আবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ই করতে হবে, মাঝে মাঝে থাকতে হবে। এই দুইটা এখন যারা সিভি দিবেন ওখান থেকে বাসায় টাসাই করে যাবে, এইসব তো আমাকে দিয়ে দেবেন। স্যার বাসায় গেছেন, আগে দিবেন, আগে আসলে আগে পাবেন। আর ভাইয়া খাওয়াবেন।